আরও ভালো অনুভূতির জন্য হেডফোন ব্যবহার করুন। কিরে ছোড়া, গল্প শুনে চোখ যে ছানা বড়া হয়ে গেল, কিছু বল। না, তাই ভাবছি তোমার গপ্প যদি সত্যি হয়। হয় মানে? আমি কি তোকে মিথ্যে কথা বলছি? আহা, সব সময় চোটপাট করো কেন দাদু? আমি তো বলিনি যে তুমি মিথ্যে কথা বলছো। আমি বলছি। কি বলছিস খোলসা করে বল না। পেটে অর্ধেক মুখে অর্ধেক কথা। মেয়ে মানুষের মতো নকশা করছিস কেন ঢং? হ্যাঁ, আরে শোনো না, বলছি তোমার গপ্প যদি সত্যি হয় তাহলে সেটা আমি একবার যাচাই করে দেখব। বলিস কি রে বেটা? হ্যাঁ, বউ যে মরে যাবে। সে কি আর এমন বড় কথা দাদু? একটা যাবে আর একটা আসবে, তবু পরীক্ষা তো হবে। সত্যি যদি তেমন হয় তবে তো আমি অনেক বড় লোক হয়ে যাব। চুপ কর হারামজাদা, এই জন্য বলি না, যতই খাইয়ে বড়িয়ে মানুষ করো, রক্ত তো কথা বলবেই। তোর বাপ নিশ্চয়ই কোনো খুনে ডাকাত, সেই জন্যই তুই এমন শয়তান হয়েছিস। যা, বসে বসে আর কথা গিলতে হবে না। কাঠটা আমি বেছে রেখেছি, রায়বাড়ির দরজা হবে, যা গিয়ে চেঁচে ফেল। হ্যাঁ, যাচ্ছি। সাবস্ক্রাইব করুন আমাদের অ্যানিমেশন চ্যানেল টুন বাংলাকে। চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া রইল। সুখ্যাতি চাপা পড়ে গেলেও কুখ্যাতি কিন্তু সময়ের স্তরেও বিন্দুমাত্র ঢাকা পড়ে না। আর তাই তো এই লজ্জা কোনো রকমের গণ্ডি মানে না, জানে না কোনো ঔদ্ধত্যের সীমানা। ভুলে যায় ইহলোক ও পরলোকে পর্দার আড়াল। শুনতে থাকুন আমাদের আজকের গল্প, তিনি তার কলমে, কালো জলের কান্না। এই, ঠিক করে বলতো, আর কি কি রঙের চুড়ি কিনবি? তুমি বলো না, লাল চুড়িটা ভালো নাকি সবুজ চুড়িটা? কোনটা আমার মানাচ্ছে বেশি? লকাই মুখ ফুটে আর কিছু বলতে পারল না। বিয়ে করা নতুন বউ, গায়ের রংটা গোড়া। যেই রঙেরই চুড়ি পড়ুক না কেন, তার হাতেই ওর মন বাঁধা পড়ে আছে। সে চুড়ির দোকানিকে বলল, দোকানি, এখানে কাজ করো ভাই, তুমি গোটার চুড়ির ঝুড়িটাই বড় বাবাকে বেচে দাও। হ্যাঁ, কি বলছো গো? হ্যাঁ, ঠিকই বলেছি। দাম কত হচ্ছে দোকানি? দাঁড়াও, হিসেব করে বলতেছি। মনসাতলার মাঠে দশহারার বিরাট মেলা বসেছে। আশেপাশের প্রায় 10-12টা গাঁ উজাড় করে লোক এই মেলা দেখতে এসেছে। এখানে কি না পাওয়া যায়? মাথার চিরুনি থেকে আরম্ভ করে পায়ের জুতো অবধি সব পাওয়া যায় এখানে। পুজোর পর দরজার আসর বসে ফি বছর। লকাই শহরে কাঠের কাজ করে, মিস্ত্রি সে খারাপ নয়, 3 কুলে কেউ নেই। নিজের জন্ম বৃত্তান্ত সে তেমন একটা পরিষ্কার জানায়নি। একখানা হাফ প্যান্ট পরে তার ছোটবেলাটা কেটেছে এক খিটখিটে বুড়ো দাদুর ঘরে। দাদুর মুখ যতই তেতো হোক না কেন, কাঠে তার হাত যেন ফুল ফোটাতে পারত। লকাই আজকাল যা করে কমে খাচ্ছে তা ওই লক্ষণ দাদুরই বিদ্যায়। দাদু আজ আর নেই। এখানকারই এক গ্রামে যেটুকু জমি জায়গা তার ছিল তা এখন ভোগ দখল করে বউকে নিয়ে বাস করছে লকাই। এই হলো গিয়ে 5 টাকা 14 আনা। ভাঙানি তো নেই। বেশ, তুমি 6 টাকাই রাখো। চলো, এবার দয়া করে বাড়ির পথের দিকে চলো দেখি। চন্দনা কি করবে না বুঝে একগাল হাসিতে স্বামীর কথায় সম্মতি জানাল। হ্যাঁ। লকাই বউকে বড্ড ভালোবাসে। সে এক ঝুড়ি চুড়ি কিনে দিয়েছে তাকে। কোন স্বামীটা তার বউকে এমন হাত খুলে খরচা করে মেলা দেখতে নিয়ে আসে? কেনাকাটা তো আর কিছু কম করেনি। এসেছে সেই বেলা থাকতে, আর এখন
সন্ধে গড়াতে বসেছে। এই দোকান থেকে ও দোকান ঘুরে লকাইকে ফতুর করে দিয়েছে, তবু একটাও কড়া কথা বলেনি সে। এই চন্দনার ভাগ্য ছাড়া আর কিচ্ছু না। এমন স্বামীর হাতে পড়া তার সৌভাগ্য। মনে মনে চন্দনার গর্ববোধ হল। মনসাতলার মাঠ পেরিয়ে ওরা রাস্তায় নামলো এবার। জ্যৈষ্ঠ মাসে বড় বেলা, সূর্য ডুবলেও দিনের আলো অনেকক্ষণ থাকে। চারপাশে অনেক লোক, তাও লকাই ওর হাতটা চেপে ধরেছে। করো কি, সবাই দেখে ফেলবে যে। দেখুক গে, তাড়াতাড়ি না গেলে পথে অন্ধকার হয়ে যাবে। অনেক দেরি করেছি চুরি বাঁচতে বাঁচতে। জানি, কিন্তু এখন ছেড়ে দাও আমায়, আমার শরম লাগছে। লকাই হাত তো ছাড়লই না, উল্টে মুঠোর জোর বাড়ালো বেশি। চাপা গলায় বলল, আমি তো আর পরের বউয়ের হাত ধরে পথে চলছি না। শরম লাগবে কি জন্য? আর বউ মানুষদের একটু লজ্জা শরম টাকা ভালো, কিন্তু সবার কাছে নয়। বলে লকাই এক দৃষ্টে এক ঝলক তার দেহে সৌষ্ঠব রস আস্বাদন করে নিল। পুরুষ মানুষের নজর কাড়া নিটল বক্ষশোভা চন্দনার। সুযোগ পেলেই দু চোখ ভরে দেখে লকাই। চন্দনা লজ্জা পায়, তাড়াতাড়ি আঁচল তুলে আড়াল করে নিজেকে, কিন্তু তার চেষ্টাই সার। লকাই বড়ই নাছোড়বান্দা। ঘরে থাকতে সে একরকম মানিয়ে নেয় চন্দনা, কিন্তু এখন পথের মাঝে লজ্জায় লাল হয়ে গেল সে। যত সখিব না। আরে আমি তো তোর স্বামী নাকি? আমার কাছে লজ্জা পেলে ঘরের ছেলে পুলে আসবে কি করে? তুমি চুপ করবে? কি হচ্ছে কি রাস্তার মাঝে? এ কি আমাদের ঘর? যা মুখে আসছে তাই বলছো? ফাল্গুনে সবে বিয়ে হয়েছে, এখনো লজ্জা পায় সে স্বামীর কাছে। চন্দনা এখানকার মেয়ে নয়, শহরে একটা গরিব মহল্লায় তার বেড়ে ওঠা। 8 বোন আর 4 ভাইয়ের মধ্যে নেহাত চেহারাটার গুণে বিয়ে হয়েছে, নয়তো এক টুকরো সুতো দেওয়ারও ক্ষমতা ছিল না মুদিখানি দোকানি রামকেষ্ট আর 13টা ছেলে মেয়ের মা চাঁপা রানীর। লকাই ওখানে একবার কাজে গিয়েছিল একটা কারখানায়। কি করে জানে চন্দনারই এক ভাইয়ের সঙ্গে চেনা জানা হয়ে গিয়েছিল তার। তারপর তালে গোলে সিঁদুর উঠেছে চন্দনার সিঁথিতে। মন্দিরে বিয়ে হলেও দুটোতে বেশ ভালোই আছে। 16 বছরের গড়িয়া পুতুল চন্দনা বউকে লকাই ইচ্ছে মতো সাজায়। রূপোর নুপুর, ব্রোঞ্জের টিকুলি, সোনার নাক ছবি সবই দিয়েছে। এমনি সুন্দর চন্দনা, তার উপর আজ যে শাড়িটা পরেছে সেটা ডুরে কাজ করা লাল শাড়ি, আরো ভালো লাগছে তাকে। চোখ ফেরাতেই পারছে না লকাই। অনেকখানি পথ পেরিয়ে এসেছে ওরা। সামনে বড় বড় কিছু গাছের জঙ্গল। এটা পেরিয়েই পড়বে পুরনো জমিদার বাড়ি, বাগান, পুকুর আর কাছারি ঘর। তারপর সোজা ফাঁকা রাস্তা। শেষের বাঁশ বাগানটা পার হলেই লকাইদের ঘর। বিয়ের পর থেকে লকাই আর শহরে তেমন একটা থাকে না, বউকে নিয়ে এখানেই আছে। অবশ্য কাজকর্ম এখানে তেমন একটা সরেস নয়, মোটামুটি। নতুন বউ একটু পুরনো হতে শুরু করলে আবার শহরে ছুটবে লকাই। মায়া তো আর বেশি দিন টেকে না, পেটে টান পড়লে সেই দায়ে কাজে যেতে হবে। একলা লকাই ছেলেবেলা থেকে খেটে খেটে জমিয়ে রেখেছে অনেক, তা দিয়েই মোটামুটি বসে মাসগুলো কেটে যাচ্ছে। কিন্তু সেই পুঁজি শেষ হলেই চন্দনা আঁচল শূন্য হয়ে যাবে। সবসময় ট্যাঁকে গিঁট বেঁধে রাখা বরকে সে আর পাবে না। হ্যাঁ গো, অন্ধকার হয়ে গেছে। এই গাছপালার ভিতর দিয়ে কি করে যাব এখন? যদি কিছু থাকে? ওই জন্যই তো তোকে কখন থেকে বলছিলুম যে তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। আঁধার হয়ে গেলে পথে ভয় আছে। আজ দশহারার দিনটাই সকাল থেকে বৃষ্টি হয়নি, জানিস তো। আবার আজকের দিনে বৃষ্টি না হলে তেনাদের আবার বিষ বেড়ে যায়। মায়ের পুজো হচ্ছে, আর তার বাহনেরা এখন কোন ধারে আছে তার ঠিক নেই। ঠিক আছে, ভালোই ভালোই আলো থাকতে থাকতে
ঘরে যেতে বলেছিলাম এই জন্যই। চন্দনা আকাশের দিকে তাকালো। দিনের আলো শেষ রেখাটা মুছে গিয়ে সামনে দেখতে পাওয়া যায় বড় বড় গাছগুলোর মাথার অন্ধকার। জঙ্গল মতো জায়গাটা দিয়ে হেঁটে যেতে যেতে ভয় করারই কথা। গাঁগঞ্জে এর আগে কখনো আসেনি সে। রাতের বেলা যাদের নাম মুখে আনতে নেই তাদের একটু সমঝেই চলে সে। কি হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলে হবে? পা চালিয়ে যাবি তো নাকি? তোকে নিয়ে না আর কোনো দিন কোথাও যাব না। একেই তো সাজতে সাজতে বেলা 13টা বাজিয়ে ফেললি, তারপর আবার এখানে এসে এটা কিনবো ওটা কিনবো, একের পর এক জিনিস কিনলি, কথা বললেও শুনবি নি। আহা, অমন করে বলছো যে? আমার কি দেরি হতো? আসার আগে ওই রঙ্গখানা তুমি যদি না করতে। লকাইয়ের এইবার মনে পড়ল, ঠিকই তো, মেলা দেখতে আসার কথা সকাল থেকেই সবাই জানে। কত লোককে ঘরের দরজায় দাঁড়িয়ে মেলায় যেতে দেখেছে চন্দনা। তাদেরও ঘুরতে যাওয়ার কথা আজ। সকালে কাঁচা লঙ্কা, খেসার ডালের বড়া দিয়ে 2টি পান্তা খেয়ে সব রকম কাজকর্ম সে মিটিয়ে নিয়েছিল। স্নান করে এসে কাপড় পরছে, এমন সময় হঠাৎ বন্ধ দরজায় ঘা। বউ, কি করছিস রে? দরজা খোল। আহা, দিন দুপুরে আবার ছিটকিনি দিয়েছিস কেন? কাঠের মিস্ত্রির ঘর বলে দরজায় ছিটকিনির ব্যবস্থা আছে, নয়তো এই দিকে সবাই খিলি ব্যবহার করে। কোনো মতে কাপড়টা গায়ে জড়িয়ে এসে দরজাটা খুলে দেয় চন্দনা। আর তখনই ঘটে বিপত্তি। এ কি, তুই এই পুরনো কাপড় পরে মেলা দেখতে যাবি নাকি? আরে আমার তো একটা মান সম্মান আছে নাকি? আমি শহুরে মিস্ত্রি, বলি লকাই মিস্ত্রির বউ একটা নতুন শাড়িও পরে মেলা দেখতে যেতে পারে না? লোকে এসব বলবে যে। পুরনো কোথায় গো? এ তো আমাদের বিয়ের সময়কার কাপড়। যাকে, বিয়ে হয়েছে আর 4 মাস হলো, তার মধ্যে তুই কতবার কাপড়খানা পরলি সেটা একবার বল তো দেখিনি। পরবো না তো কি করব? পরবি নে তো কি করবি? এমন সেজে গুজে যাবি যে 5 জন দেখে বলবে, হ্যাঁ, লকায়ের বউ মধ্যে কিছু আছে বটে, কত সুখেই না রেখেছে তাকে। দেখবি তখন তোর কত ভালো লাগবে। কিন্তু তার আগে এই পুরনো কাপড়খানা খুলে ফেল। বলে সে নিজেই বউকে সাহায্য করতে গেল। প্রচণ্ড অপ্রস্তুতে পড়ে চন্দনা তাড়াতাড়ি পিছু হটে সামনে নিল ব্যাপারটা। লকাই বলল, ভালো করতে নেই কারো, নে দেখ দেখি, এই কাপড়খানা দেখ, তোর মনে ধরেছে নাকি? নতুন কাপড়? বাহ, খুব ভালো দেখতে তো। কেমন লাল টুকটুকি, কি সুন্দর দূরে কাটা শাড়ি গো। আমার বউয়ের চেয়ে বেশি সুন্দর নয়। পছন্দ হয়েছে? খুব। আচ্ছা, হয়েছে হয়েছে, নে এবার এই নতুন কাপড়খানা তাড়াতাড়ি পরে নে। চন্দনা স্বামীর দিক থেকে পিছন ঘুরে কাপড়টা পরে নিল। যত তাড়াতাড়ি করুক, এই ধরনের ঘটা লাল নীল ঘটনাগুলো অনেকটাই সময় নষ্ট করে দিয়েছে। সেই কথাটাই ঠাড়ে ঠাড়ে মনে করিয়ে দিল চন্দনা। বুঝেছি, সব আমারই দোষ। ঠিক আছে, তাই মানি। কিন্তু এখন কি উপায় হবে? আমি তো জানি নে। আমার আমার খুব ভয় করছে গো। হ্যাঁ গো, আর কি কোনো পথ নেই এই জঙ্গলটা ছাড়া? আছে, কিন্তু সেখানে যেতে হলে অনেক দেরি হয়ে যাবে। আর তার চেয়ে বরং এক কাজ করি, তোর কোনো ভয় নেই তো? মাটিতে পা ফেলে তোকে যেতে হবে না। তবে কেমন করে যাব? আয়, তোকে আমি কোলে নিয়ে চলি। সাপে যদি কামড়ায় তবে আমায় কামড়াবে, তোর কিছু হবে না। আয় আয়, কোলে আয়। না না, তুমি পাগল নাকি? এর কোনো দরকার নেই, আমি একাই যাব, একাই পারবো। বলে তাড়াতাড়ি পা চালিয়ে একটু এগিয়ে গেল। আর তখনই ঘটে গেল বিপর্যয়টা। লকাই তাড়াতাড়ি ছুটে আসে। কোথাও লেগেছে নাকি? কি জ্বালা! দেখে শুনে চলবি তো। কি করে পাটা হরকালো? কি জানি, কিরকম পিছল হয়েছিল পথটা। তা তো হবেই, সবে গেল পরশুদিন অমন বৃষ্টি হলো, কাদা মাটি জমেছিল, এত লোক যাচ্ছে আসছে,
কার হাত থেকে কি পড়েছে। আহ ওরে বাবারে, আমার পাটা মুচকে গেল নাকি? আয়, উঠতে পারবি, হাতটা ধর। লকাইয়ের হাত ধরে উঠে পড়ল চন্দনা অনেক কষ্টে। পায়ে কি খুব লেগেছে? ব্যথা পেয়েছিস নাকি? সেরকম নয়, ঠিক আছে, তবে চল। কিন্তু পাটা যে বারবার হড়কে যাচ্ছে গো। কি জানি কি মারালাম। জঙ্গলটা পেরোলেই জমিদার বাড়ির পুকুর, তার জলে পাটা ডুবিয়ে দিবি বরং, তাহলেই হবে। এখন চল। কি করছো? একদম চুপ, কথা না শুনে বিপদ বাঁধিয়েছিস। আমার কোলে উঠলে তোর জাত যাবে নাকি? বলে লকাই চন্দনাকে পায়ের কাদা সমেত কোলে তুলে নিল। এবার আর লজ্জা, শরম, অজর, আপত্তি কিছুই ঠেকাতে পারল না চন্দনা। বরং দুহাতে লকাইয়ের গলাটা জড়িয়ে সে তার কাঁধের উপর নিজের মাথাটা নামিয়ে রাখল। কি আর হবে, পায়ে যদি চোটটা না লাগতো তাহলে কি আর। দেখা যাক যা থাকে কপালে। লকাই তাড়াতাড়ি হেঁটে জঙ্গল পার করল। পথঘাট তার চেনা, সে এখানেই বড় হয়েছে, ভয় ডর অত নেই। এবার চোখে পড়ল পরিত্যক্ত জমিদার বাড়ির অংশ। কত বড় বাড়ি গো! শুক্লা দশমীর চাঁদের আলো ছড়াতে আরম্ভ করেছে। তারই আলোয় পুরনো জমিদার বাড়ি দেখতে পেয়েছে চন্দনা। যাওয়ার সময় ঝাঁঝা রোদ ছিল, কিন্তু তাদের তাড়াও ছিল। মেলায় যাচ্ছে, কত কি কিনবে, খুঁটিনাটি অত আর কিছু দেখা হয়নি সেইভাবে। কি আছে আশেপাশে? এখন স্বামীর কোলে চড়ে চারপাশে তাকাতে তাকাতে যাচ্ছিল সে। হ্যাঁ, এ হলো এখানকার পুরনো জমিদার বাড়ির পুকুর। আচ্ছা, এখানে এখন আর কেউ থাকে না? না না, কেন? তা আমি জানি না, তবে শুনেছি জমিদার বাড়ির একখানা বউ নাকি আগুনে পুড়ে মরেছে। কি হয়েছিল? একটা দীর্ঘশ্বাস ছেড়ে লকাই গল্প বলতে শুরু করে। এ এমনই এক গল্প যা সকলেই মন্ত্রমুগ্ধের মতো শুনবে, আর এতেই তার কার্য সিদ্ধি হয়ে যাবে। জমিদার লোক ভালো ছিল না, তার চরিত্র খারাপ ছিল। বাইজি বসিয়েছিল নাচমহলে, সে সেখানেই রাত কাটাতো। কিন্তু হলে কি হবে, নিজে দোষ করে বউয়ের ওপর আবার চোখ রাঙাতো। কিন্তু বউটার গায়ে আগুন লাগলো কেমন করে জানো? এসব গল্প কথা। 100 বছর আগে এখানে এক জমিদার ছিল, তার নাম ছিল রাধা বিনোদ চক্রবর্তী। তারই কথা বলছি তোকে। ও, যেই বউটা মরে গেছিল ওই আগুনে পুড়ে, তারই স্বামী। কিন্তু কেন? সন্দেহ করে। রাতের পর রাত স্বামী থাকে বাইরে। বউটা নাকি পরপুরুষে মজেছিল। সেই পুরুষটিও ওই জমিদার বাড়ির কাজের লোক। পরে জানা গিয়েছিল নায়েবের ছোট ভাই সেও কাছারি ঘরে খাতাপত্তর দেখার কাজ করত। দিনে দুপুরে, এমনকি মাঝরাতেও জমিদার গিন্নি ঘরে নিয়ে আসতো তাকে চুপি চুপি। কিন্তু এক ঝি দেখে ফেলে সব। জমিদারের কানে খবরটা তুলে দেয় বকশিসের লোভে। তারপর ভর দুপুর বেলা জমিদার বাবু যখন কাছারিতে, যখন দুটিতে মিলে তারই শোবার ঘরে রাসলীলা করছে, এমন সময় ঝি গিয়ে কর্তাকে চুপি চুপি বলে, জমিদার মশাই, ওই আবার হচ্ছে, সেই পাপ হচ্ছে। আপনি বলেছিলেন না তাদের হাতে নাতে ধরবে, তাহলে চলুন এখন, তারা এই ঘরেই আছে। নিজের ঘরের কেচ্ছা ঢাক পিটিয়ে জাহির করা ঝিয়ের কোনো কাজের কথা নয়। ঝিয়ের মুখে গোপন খবর পেয়ে পুরুষালী রক্ত টকবকিয়ে ফুটতে লাগল। জমিদারি মেজাজে সে গরম হয়ে উঠল। কাছারি ভরা লোকজন, সবই তার চাকর বাকর, আর দরজার বাইরে গ্রামবাসীরা কাঁদুনি গেয়েই চলেছে বসে বসে। কাঁদুনি গাওয়ার তো আর শেষ নেই। একটার পর একটা চাওয়া নিয়ে রোজ আসে তারা। সকাল থেকে বিকেল অবধি দরজা আগলিয়ে পড়ে থাকে। তাদের কারোর ভাগ্যে শিকে ছেড়ে, কারোর আবার কোনো একদিন ছিঁড়বে,
এই ভরসায় দিনটা কেটে যায়। চাওয়ার আর কোনো শেষ নেই। রাধা বিনোদ গুরুত্ব দেয় না এইসব কিছুতে। করব করে ধীর গতিতে কাছারির কাজ চালিয়ে যায় সে। কিন্তু এখন তার গতি অতি দ্রুত হয়ে গেছে। হঠাৎ কেদারা ছেড়ে উঠে পড়ায় নায়েব বলল, কি হয়েছে জমিদার মশাই? শরীর খারাপ লাগছে নাকি? 30-35 বছরের পুরুষ রাধা বিনোদ। শরীরের মাংসপেশিগুলো পরিপুষ্ট আর শক্তিশালী। দীর্ঘদেহী জমিদার মশাই এমনিতে কম কথা বলেন, কিন্তু এখন এক কথায় উত্তর দিল, না, আমার শরীর এত সহজে খারাপ হওয়ার নয়। আমি অন্দর মহলে যাচ্ছি বিশেষ কাজে। আপনি এই দিকটা সামলান। আমি যদি ফিরে না আসি, আজকের মতো সব কাজ মিটিয়ে কাছারি বন্ধ করে দেবেন। আর হ্যাঁ, আমাকে যেন বিরক্ত করতে এখন কেউ না যায় অন্দরে। বলে দামি চামড়ার মচমচে জুতো আওয়াজ তুলে সবাইকে পাশ কাটিয়ে, সবচেয়ে বড় কথা, হাতে পায়ে দৈন্যদশা মেখে থাকা প্রজাগুলোকে একরকম কুকুর তাড়া করে, কর্তা, আমার মেয়ের বিয়ে কিছু সাহায্য করেন কর্তা। জমিদার মশাই, জমিদার মশাই, আর মেয়ের বিয়ে তো কিছু সাহায্য করুন। জমিদার মশাই, জমিদার মশাই, একটু ঘাস নাড়া যদি মুকুব করতেন। জমিদার মশাই, আপনার পায়ে বসছি। জমিদার মশাই, যা যা তো, দূর হয়ে যায় এখান থেকে। সব সময় ন্যাকা কান, কোনো কিছু হবে না, সরে যায় এখান থেকে, যা। রাধা বিনোদ অন্দরে এসে ঢুকলেন। ঝি অপেক্ষাতেই ছিল। কর্তাকে শরবত দেওয়ার ছলে সে মন্ত্রণা দিয়ে এসেছে। এখন মজা দেখতে হবে তো। পাপিষ্ঠা মেয়ে মানুষের শাস্তি কেমন হয় তা দেখতে সে একটা মেয়ে হয়েও কম আগ্রহী নয়। জমিদারের পিছন পিছন সেও চলল। স্ত্রীর শোবার ঘরের চৌকাঠ শেষ কবে মারিয়েছিল মনে নেই রাধা বিনোদের। কিন্তু আজ যে ঘটনা সে ঘটাতে এসেছে, সেই ঘটনার কথা ভুলতে পারবে না কেউ। এই প্রতিজ্ঞা মনে জল করছে। তার শোবার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। দরজা খোলো। ভিতরে কে আছো? দরজা খুলে দাও। প্রথমবারে না হলেও দ্বিতীয়বারের কথায় কাজ হল। আলুথালু বসন আর অসংখ্য গয়নার ঝনঝনানি সামলাতে সামলাতে জমিদার গিন্নি মণিমালা সেগুন কাঠের ভারী দরজা খুলে টেনে সরিয়ে দেয়। আপনি এই সময় কেন? কেন, বিঘ্ন ঘটালাম নাকি? মধুর দ্বিপ্রহর উপভোগ করা হচ্ছিল বোধহয়। আমার আশায় অসুবিধে হলো। এত সুন্দর বাংলা কথা মণিমালা স্বামীর মুখে খুব একটা শোনেনি আগে। কাছ থেকে তাকে দেখেছেই বা কবার। সব মিলিয়ে 5 বছর দাম্পত্য জীবনে 5 বারও হয়তো দেখেনি। তার উপর এমন অসময় স্বামীর দর্শনে একটু বিচলিতই হয়ে পড়েছিল মণিমালা। সে কোনো রকমে বলল, না, আপনি কি বলছেন আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝিয়ে দিচ্ছি। পাপিষ্ঠা দুশ্চরিত্রা মেয়ে মানুষ, চল ভেতরে চল, দেখি তোর সখা কেমন। না না, ভিতরে যাওয়া যাবে না। মণিমালা ব্যর্থ চেষ্টা করল কোমল হাত দুটো বাড়িয়ে রাধা বিনোদের অগ্নিমূর্তিকে বাঁধা দেওয়া, কিন্তু পারল না। রাধা বিনোদ একটা লাথি মেরে তাকে এক পাশে সরিয়ে ঘরের ভিতরে গিয়ে ঢুকল। কিন্তু এ কি, ঘরে তো কেউ নেই। তবে শয্যা দেখে সে বুঝতে পারল কিছুক্ষণ আগে এখানে কেউ ছিল। একজন না, 2 জন পাশাপাশি। দুটো বালিশের উপর রাখা কাজ করা ছাড়ন এলোমেলো। মণিমালা থরথর করে কাঁপছে। তার দৃষ্টি ঘরের পিছনের দরজার দিকে। সেই দিকে তাকিয়ে রাধা বিনোদ ব্যভিচারিণী স্ত্রীর খোলা চুলের গোছা নিজের মুঠোয় পাকিয়ে ধরল। সামনের দরজায় বিপদ বুঝে পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছে না? বল, হ্যাঁ বল।
বল সে কে? তার সঙ্গে মিলে আমার বংশে কালি দিচ্ছিলি? আমার ঠকানোর সাহস হয় কি করে রে তোর? আজ আজ আমি তোকে চরম শিক্ষা দেব। পাপ করার শাস্তি কাকে বলে আজ তুই তা জানতে পারবি। ঝি পিছনে আগেই এসেছে। এইবার ঘরের ভিতর একটা পা বাড়িয়ে সে বলল, কর্তামশাই, আপনার গিন্নি শাস্তি কাকে বলে তা জানি না, কিন্তু সোহাগ কাকে বলে তা খুব জানে। দেখেন না, দেখেন, ওই যে ওর গায়ে অমন সুন্দর বানা কাপড়খানা, ও কি এখানে পাওয়া যায়? যায় না, যায় না। ও হলো গিয়ে শহরের জিনিস। এমন রং, এমন সুন্দর নকশা, যেন ঝিকমিক করতেছে। ঝি কিছু ভুল বলেনি। জিনিসটা আসলে মুর্শিদাবাদের একটা অত্যন্ত দামি সিল্কের শাড়ি। যেমন দেখতে তেমনই তার বাহার। জমিদারের টনক নড়ে। ঠিক এই জিনিসের চল এই তল্লাটে নেই। তখন ছিল না। রাধা বিনোদ চুলের মুঠি ছেড়ে দিয়ে মণিমালার মুখের দুপাশে নিজের দুটো হাত রাখলেন। কোমল মুখে কড়া হাতের চাপ বাড়তে লাগলো ক্রমশ। মণিমালা ছটফট করে, কিন্তু কিছু করতে পারে না। বল বল বল, তার নাম কি? আমি আমি বলবো না, বলবো না আমি। এই কথাটা কোনো মতে উচ্চারণ হয় মণিমালার মুখে। হ্যাঁ, বলবি না, বলবি না? তোর এত জেদ? বুঝতেই পারছেন কর্তা, বলবে না বলছে যখন, তখন বলবার মতো কথা একখানা আছে। আয় রে, পিছনের দরজাখানা যদি পাহারায় রাখা যেত, তবে তাকে দেখতে পেতেন আপনি। আমি জানি সে কে। জিয়ের মুখে তার নাম শোনার চেয়ে আপনার স্ত্রীর মুখে শোনাই ভালো। আপনি যদি কোন, তাহলে আমি নাম কইতে পারি। না, আমি তোর মুখ থেকে শুনবো না। আমি 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 এর মুখ থেকে শুনবো এর নাগরের নাম। বল বল। ছি ছি ছি, এক কুলের মেয়ে তুই, আর এক কুলের বউ হয়ে এমন পাপ কেউ করতে পারে? তোর কি পরকালের ভয় নেই? হ্যাঁ, আমার স্বামী যদি পরনারীর প্রতি সত্য থাকতে পারে, তবে তবে আমি কোনো পরপুরুষের প্রতি মন দিতে পারবো না। হ্যাঁ, কেন পারবো না? সে করলে পাপটা, আমি করলেই পাপ। আমার মনে সুখ দুঃখের কথা তো কেউ জানতে চাইনি, কিন্তু কিন্তু যা ছিল, স্বামী হয়ে আপনি যা আমায় দিতে পারেননি সেটাই দিয়েছে। হ্যাঁ, খুব খুব দিয়েছে বুঝি। এই 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 শাড়িখানা তারই দেওয়া? তারই দেওয়া। আমি জোর গলায় বলছি, কি করবেন করুন, করুন, কি করবেন? পাপিষ্ঠা চরিত্রহীনা স্ত্রীর মুখে এমন প্রত্যয়পূর্ণ কথা শুনে রাগে এবার ফেটে পড়ে রাধা বিনোদ। তবে রে হারামজাদি, কুলোটা অন্যায় করে বড় বড় মুখের কথা। কিসের অহংকার? হ্যাঁ, কলঙ্কে গলা অব্দি ডুবে এত কথা আসে কি করে মুখে? এই এই শরীরটা, এই শরীরটাই যত নষ্টের মূল। ছি ছি, কত পাপ ধরেছে এই শরীরে। তুই আমাদের কুলের মুখে তালি দিয়েছিস, তোর পাপে আমাদের কুলে কলঙ্ক লেগেছে। তোকে 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 আমি শাস্তি দেব। যে এখনই যা। আগে কোথায় যাব? আগুন নিয়ে আয়। আগুন কি হবে? আহ, যা বলছি কর। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। ঝি তাড়াতাড়ি চলে যায়, আবার চলেও আসে তাড়াতাড়ি। তার হাতে একটা কুপি জ্বলছে। সে দেওয়ার আগে রাধা বিনোদ হাত বাড়িয়ে কুপিটা কেড়ে নেয়। তারপর ঝিকে বলে, একখানা দড়ি জোগাড় কর শিগগির। ঝি দড়ি জোগাড় করে নিয়ে আসে। বাড়ির আর সব কাজের লোক দুপুরের বিশ্রাম নিচ্ছিল, কিন্তু কিছু একটা হওয়ার আশঙ্কায় সকলেই জেগে উঠেছে এখন।
ঝিকে বারবার সবাই ছোটাছুটি করতে দেখে ছুটে এসেছে এইদিকে। জমিদার গিন্নির শোবার ঘরের খোলা দরজায়, তবে সবাই বাড়ির বাইরের, কারণ ভিতরে আসা বারণ। নায়েব চন্দ্রশেখর বাচস্পতি বন্ধ করে রেখেছে। তারপর কি হলো গো? গল্পের মাঝপথে লকাই থেমে যেতে মুখ ফুটেছে চন্দনার। ও সে তেমন কোনো কথা নয়, ও কথা তোকে পরে বলবো। নাম নে, পুকুর এসে গেছে, পাটা ধুয়ে নে। পুকুরের জলে চাঁদের ছায়া পড়েছে, কিন্তু জলটা যেন কেমন। এই জল ঘন কালো রঙের, তবে আর কোনো ময়লা বা জলজ গাছ ফোটেনি পুকুরের বুকে। কালো জলে চাঁদের আলোয় ঝিকমিক করছে পুকুরটা। চলতে চলতে পুকুর পাড়ে এসে গল্প থামিয়েছে লকাই। বউকে কোল থেকে নামালো সে। যা, তুই আগে পাটা গিয়ে ধো, আমি এখানে বসে একটু জিরোই। এতখানি পথ এভাবে আসা আর পারি না। বলে কাঁধে ঝোলানো বস্তার মতো ঝোলটা, যেটা মেলার মালে ভরা, চন্দনা সেটা নামিয়ে রাখল। আমি তোমার কোলে উঠছি না, এত খোটা দেওয়ার দরকার নেই। নেহাত কাদায় পা জড়িয়ে যাচ্ছিল চলতে চলতে, তাই না হলে কি আর লোক সমাজে। ছি ছি ছি, কি লজ্জা! ভাগ্যি কি অন্ধকার হয়েছে, নয়তো সবাই দেখে ফেলতো। থাক থাক, আরো তো গিন্নিপনা করতে হবে না। শিগগির যা, কাদামাটি ধুই আয়, ঘরে যেতে হবে তো নাকি? হ্যাঁ, যাচ্ছি। চন্দনা পুকুর পাড়ের দিকে পা বাড়াতেই হঠাৎ থমকে গেল। কি হলো রে? হ্যাঁ গো, পুকুরের জলে যেন কার একটা মুখ ভেসে উঠল। জলের ভেতর আবার কার মুখ ভাসবে? ও, বুঝতে পেরেছি। কি হলো, হাসছো কেন? তোমায় একটা কথা বলছি তো। জলের ভিতর মুখ, হ্যাঁ, একটা বউয়ের মুখ। সেই বউটারই মুখ আমি দেখলাম। বউ? সে একটা বউ আছে। জলের ভিতর এই রাতের বেলা কোন বউ আছে গো? ভিতরে তো আমি বলিনি, বউ তো আছে জলের বাইরে, আর তার মুখটা আছে জলের মধ্যে। আমার খুব ভয় করছে। তুমি এমন করে আমার ভয় দেখাচ্ছ কেন? কি হয়েছে ভালো করে বলো না। না হলে থাক, আমি পা ধোবো না। তুমি চলো, আমি চলতে পারবো, কাদা শুকিয়ে গেছে। চন্দনা বেশ ভয় পেয়েছে। রাত বিরেতে পুকুর পাড়, তার উপর একটা যা গল্প শুনছিল সে এখন, তার উপর লকাই এইসব আবল তাবল বলছে। বউটা বাইরে, কিন্তু তার মুখটা জলের ভিতর। কতারত মার প্যাঁচ সে বোঝে না। সে বলল, দেখো, ভালো হচ্ছে না। আমি যদি আর কোনোদিন কোথাও যাই তোমার সঙ্গে। লকাই এবার উঠে সরে এলো বউয়ের কাছে। তারপর পুকুরের দিক থেকে তার মুখটা নিজের দিকে ঘুরিয়ে বলল, পাগলি রে, কালো জলে চাঁদের আলো পড়ে চকচক করছে, তাতে তুই কাছে গিয়ে দাঁড়িয়েছিস। আয়নার মতো জলে তোর মুখের ছায়াটা পড়েছিল। নিজের মুখের ছায়া দেখে তুই ভয় পাচ্ছিস? তোকে নিয়ে যে আমি কি করব? কি আবার করবে? রেখে আসবে বাপের বাড়িতে। আমি তো এখন পুরনো হয়ে যাচ্ছি, তাই না? তাই তোমার আমাকে নিয়ে যত জ্বালা। বাপের বাড়ি যেতে মন হয়েছে বললেই তো পারতিস, তার জন্য আমায় আবার বিধিয়ে বিধিয়ে কথা বলার কি দরকার? থাক থাক, অত আমার মনের কথা বুঝতে হবে না। কত আমার মন বুঝে দুনিয়া উল্টে দিচ্ছে। তোর মন না বুঝলে চুরির দোকানটা তুলে আনতে পারতেম। আমি ঠিক বুঝেছিলাম তোর সব চুরি পছন্দ হয়েছে। হয়েছিল কিনা বল? চুরি দেখলে সব মেয়েরই পছন্দ হয়, না হওয়ার কি আছে তাতে? ভারী বোঝাটা বয়ে বয়ে নিয়ে যাচ্ছি, আমার কষ্ট হয় না বুঝি? তা এত কষ্ট করছি কার জন্য করছি তা জানি না। থাক, আমার আর পা ধুয়ে কাজ নেই। তুমি চলো, ঘরে চলে যাই, সেখানে গিয়ে যা হয় হবে। লকাই এবার একটু ফাঁপড়ে পড়ল। এত উজ্জ্যোতি সয়েও কি
শেষ রক্ষাটা হবে না? বউটাকে গোটা মেলায় ঘুরিয়েছে, জলের মতন পয়সা খরচ করেছে, এত কাঠ খড় পোড়ানো সব কি বৃথা হলো? মেয়ে মানুষ, শাড়ি, চুড়ি, আলতা, সিঁদুর, স্নো পাউডার এসব দেখতে পেলে মাথা ঠিক রাখতে পারে না, কিন্তু তাকে প্রশ্রয় দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে সব জিনিস কিনে ঝোলা ভর্তি করার এই কাজটা এ তো লকাই করেছে। এত করেও যদি লাভ না হয় তবে আর কিসে হবে? দূর, যত সব গল্প কথা। তাকে মানুষ করা সেই খিটখিটে কেটো মিস্ত্রি বুড়োটার কথা মনে করে ভিতরে ভিতরে রাগ হলো লকাইয়ের। সে মনে মনে বলল, বুড়োর মাথায় ভীমরতি হয়েছিল, তাই এসব বলে গেছে। যত সব বাজে কথা। গয়না পাওয়া যাবে না ছাই। এই তো বেলা ফুরিয়ে অন্ধকার করে এসেছে, সামনে অমন একখানা নতুন বউ, পুকুরের জলে চাঁদের ছায়া পড়েছে, কিন্তু কোথায় কি কিছুই তো হচ্ছে না। কান্না না হাতি, যত সব গাল গল্প, দূর। বিরক্ত হয়ে লকাই মুখে বলল, চল চল বউ, নিজের ঘরেই যাই। চন্দনা এতক্ষণ স্বামীর মুখের দিকে চেয়েছিল। কড়া কড়া অনেকগুলো কথা রাগের মাথায় বলে ফেলেছে। এখন সেটা ভেবে মনে মনে তাই একটু কষ্টই হচ্ছিল। মানুষটা তো এত খারাপ নয়। তাকে কত যত্ন করে নিজের পাতের মাছ তার মুখে তুলে দেয়, ঘর সংসারের কাজও করে হাত খালি থাকলে। আর আজ কেমন মেলা ঘোরালো তাকে। বাপের ঘরে থাকতে কি আর এত সুখ কপালে হয়েছে তার কোনোদিন? সে একটু নরম হয়ে কাছে এসে বলল, হ্যাঁ চলো তাই যাই, ঘরে গিয়ে আবার ভাত খেতে হবে। তোমার খুব খিদে পেয়েছে না গো? ভেবো না, তুমি হাত পা ধুয়ে একটু জিরোবে, আমি ভাত বসিয়ে দেব। শাক তো কেটেই রেখেছি, ভাজতে আর কতক্ষণ লাগবে। কি হলো, চলো। মিলে দাঁড়িয়ে আছো যে? মিষ্টি মেয়েটা মধু গলায় সোহাগ ঢেলে এত কথা বলছে, কিন্তু তাও লকাইয়ের কান ভুল করল না। ঠিক ঠিক ঠিক, খুব ধীরে হলেও শোনা যাচ্ছে বটে। লকাই আবার গল্প বলতে শুরু করল। আমি ধরে আছি, তুই ওর হাত দুটো কষে বাঁধ তাড়াতাড়ি। আজ্ঞে কর্তা। কি করছেন? ছাড় ছাড় বলছি, ছাড় আমাকে। মণিমালা বাঁধা দেওয়ার হাজার চেষ্টা করে, কিন্তু ঝিয়ের দুহাতে পরিশ্রমী জোর। কোমল হাতের সাধ্য কি তার সঙ্গে লড়ে? চোখের পলক পড়তে না পড়তেই কর্তার হুকুম তামিল হল। রাধা বিনোদ এইবার বউয়ের পিছনে এসে দাঁড়াল। তারপর বলল, এইবারে তুই বুঝতে পারবি অসতী হওয়ার মজা কেমন। শরীর দিয়ে খুব সুখ ভোগ করা হয়েছে, তাই না? এইবার এই শরীরেই তিলে তিলে টের পাবি জ্বালা কাকে বলে। মণিমালা অনেক অনুনয় বিনয় করেছে, কিন্তু একবারও সে এই কথা বলছে না যে তার ভুল হয়েছে। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? কি কি করতে চাইছেন? সুখী হতে সবাই চায়, আপনারা তো সুখ কোথা নিতে কোথাও বাঁধেনি। আর আমি সেই সুখের করছি বলে জিয়ের সামনে আমার তুমি করে অপমান করছেন। ভাই আপনার আমার হাতের বাঁধন খুলে দিতে বলুন। আপনার যদি আমার মুখ দেখতে ইচ্ছা না করে তবে আমি বাবাকে চিঠি লিখবো, বাবাকে বলবো আমায় নিয়ে যেতে, আমি বাবার বাড়ি চলে যাব। কিন্তু এমন করে লাঞ্ছনা করবেন না, খুলে দিন। করুন আমার হাতটা খুলে দিন। লাঞ্ছনা? তোর মতো পাপিষ্ঠাকে কোনো কিছুই করার ইচ্ছে বা প্রবৃত্তি আমার নেই। আর তোর মুখ আমি কেন, এরপর থেকে তুই নিজেই দেখলে আটকে উঠবি, কেউ দেখতে চাইবে না। বড় রূপের দিমাগ না তোর? এইবার থেকে সেই দিমাগ আর থাকবে না। বলেই জ্বলন্ত কুপির আগুনের শিখা মণিমালার মুখের কাছে এনে ধরে রাখল রাধা বিনোদ। মণিমালার হাত বাঁধা, স্বামী দাঁড়িয়ে তার পিছনে।
কিন্তু আগুনের গনগনে শিখার তাপ এসে লাগছে তার মুখে। রাধা বিনোদের সোনার মোটা বালা পড়া হাত চওড়া কবজি। সে দেখছে ওই আগুনের আলোয় ডান পাশ থেকে কাঁধের উপর হাতটা এগিয়ে এসেছে তার ঠিক চোখের কাছে। আমি সহ্য করতে পারছি না। এখনো তো কিছুই হয়নি, এটা তো শুধু নমুনা। দাঁড়া, এইবার হবে। কষ্ট কাকে বলে এইবার বুঝবি তুই। নষ্ট মেয়ে মানুষ। বলেই কুপিটা মুখের সামনে থেকে সরিয়ে এনে স্ত্রীর খোলা চুলের ডগায় ঠেকিয়ে দিতে চায় রাধা বিনোদ। ঠিক তখনই ঝি মুখিয়ে বলে, কর্তা, একখানা কথা কই। কি বলবি তাড়াতাড়ি বল। বলছিলাম কি, অমন সোহাগের কাপড়খানা, না মানে জিনিসটা তো দামি হবে, সেটিও কি নিকেশ হবে? যদি কিছু মনে না করেন, ওখানা যদি আমায় দিতেন। ঝিয়ের গরম অমাবস্যার অন্ধকার রাতের তৈরি পাট কাঠির একটা কাঠামো। রুক্ষ চুলের নুড়ো সর্বদা বাঁধা থাকে তার মুখের উপর। কুটকুটে দুটো চোখে সব সময় খেলা করে কূট বুদ্ধির ছাপ। সেই কালিন্দি ঝি মুর্শিদাবাদী শাড়ি পরতে যাওয়ায় রাধা বিনোদের একটু হাসি পেল। সে হাসতে হাসতে বলল, ঠিকই তো, দামি জিনিস পুড়িয়ে ফেলা ঠিক নয়। তাছাড়া নাগরের দেওয়া সোহাগী শাড়ি পরে মরবি এত ভাগ্যও তোর নেই। নে, খুলে নেই শাড়িটা, এটা আজ থেকে তোর। না না না, কি কথা? আপনি এবার লাজ লজ্জা নিয়ে কি করছেন? কি শুরু করেছেন আপনি? লজ্জা লজ্জা তোর আছে নাকি? নির্লজ্জ কুলোটা মেয়ে মানুষ। তুই দাঁড়িয়ে দেখছিস কি? নে, খুলে নে কাপড়টা। হ্যাঁ, আমার 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 শাড়ি এক্ষুনি নিচ্ছি কর্তা। করো না, দোয়ায় তোমার, করো না, করো না, না না। দরাজ গলায় কর্তার আদেশ পেয়ে একটা মুহূর্ত নষ্ট না করে নাচতে নাচতে ঝি এসে মণিমালার গা থেকে খুলে নেয় সেই সিল্কের শাড়িটা। লজ্জায় অপমানে ঘেন্নায় চিৎকার করে ওঠে মণিমালা। লজ্জা, আপনি উন্মাদ হয়ে গেছেন। কি করছেন সব? জি, দরজা বন্ধ কর শিগগির। তুই বেরিয়ে যা ঘরের বাইরে। আগে শাড়িটা বগল দাবা করে এক নিঃশ্বাসে ঘর ছেড়ে পালিয়ে বাঁচে ঝি। এইবার রাধা বিনোদ ঘর কাঁপিয়ে অট্ট হাসি হেসে ওঠে। ঠক ঠক করে কাঁপছে মণিমালা। মণিমালার সোনার গায়ের রং লজ্জায়, রাগে, অপমানে লাল হয়ে উঠেছে। তার সর্বাঙ্গ ভরা সোনার গয়না, গলায় সীতাহার, চন্দ্রমালা, কানে রতন ঝুমকো, হাতে অসংখ্য চুড়ি, বালা, কাঁকন, রতনচূড়, বাহুতে বাজুবন্ধ। কাপড় খুলে নেওয়ায় কোমর থেকে মুক্ত বসানো সোনার ছাপটা মাটিতে পড়ে লুটোচ্ছে এখন। কপালে থাকা হীরের টিকলটা আর পান্না বসানো নাকের নোলক এদিক ওদিক হয়ে গেছে। এছাড়া সম্পূর্ণ নগ্ন এখন সে। বন্ধ ঘরে আগুন নিয়ে দাঁড়িয়ে থাকা তার স্বামীর কাছে সারা শরীর বিছিয়ে প্রাণ ভিক্ষা চাইছে মণিমালা। অত্যন্ত অস্বস্তিকর অবস্থায় স্বামীর সম্মুখীন হয়েও সে মাথা ঠিক রেখেছিল, কিন্তু এইবার আর তা থাকল না। বাঁধা হাত সত্ত্বেও সে রাধা বিনোদকে আক্রমণ করার চেষ্টা করল। এক মুহূর্তে স্বামীর দিকে ঝাঁপিয়ে পড়ল সে। শুভ লোম পড়লো, নিজের দিকে দেখেন কোনোদিন? জানেন আপনার মধ্যে কত পাপ, কত অন্যায় জমা হয়েছে? আপনি আমার বিচার করেন কোন স্পর্ধায়? হ্যাঁ, আমি যদি পাপিষ্টা হই,
আপনিও এমন কিছু সাধু পুরুষ নন যে পুরুষ তার স্ত্রীর সম্মান নিজে রক্ষা করতে পারেন না, বরং বাইরের লোকের সামনেই তার মান সম্মান নিয়ে ছেলে খেলা করে। সে কি পুরুষ? সে মানুষ। তোর জানোয়ার কোথাকার! এত বড় কথা তোর ঠোঁটে উচ্চারণ হচ্ছে? আমি জানোয়ার, আমি লম্পট। 100 বার বলবো, ঘরের স্ত্রীকে পেলে নাচ মহলে যে সময় রাত কাটায় সে লম্পটের অধম। আর আপনিও তাই আপনি জানোয়ার একটা। চুপ কর, আর একটাও কথা বলবি না। আর দেরি নয়, এইবার তোর শাস্তি পাওয়ার সময় হয়েছে। মর। বলে উত্তেজিত হয়ে সামনে এগিয়ে এসে সুন্দরী স্ত্রীর চুলের মুঠিটা বাঁ হাতে চেপে ধরে ডান হাতে মণিমালার লালচে ঠোঁটের কোণায় রাধা বিনোদ ছুঁয়ে দিল কুপির অগ্নিশিখা। প্রচন্ড যন্ত্রণায় কাতরে উঠল মণিমালা। কেমন লাগছে? হ্যাঁ, ঠোঁটে খুব আরাম হয়েছিল বড় বড় কথা বলে। এইবার কেমন লাগছে? হ্যাঁ, দাঁড়া, এইটুকুই নয়, আরো অনেক দুর্গতি অপেক্ষা করছে তোর জন্য। রাধা বিনোদ ঠোঁটটা পুড়ে গেছে দেখে কুপিটা সরিয়ে এনে এবার ছুঁয়ে দিল মণিমালার উন্মুক্ত বক্ষদেশে। আর্তনাদের মাত্রা ক্রমশ চড়ছে। এবার রাধা বিনোদ কুপির মুখ আড়াল করল মণিমালার মেঘের মতো খোলা ঘন চুলের গোছার নিচে। আর বাকি নেই, রাধা বিনোদের কাজ ফুরল। সর্বাঙ্গে আগুন লাগিয়ে দিয়েছে সে। উলঙ্গ অগ্নি দগ্ধরত দেহে কিছুক্ষণ ছটফট করে ছুটে বেড়ালো মণিমালা। কিছুই করতে পারল না, কারণ সে আগুন নেভানোর চেষ্টা করার অবস্থাতেই তখন নেই। আগুনে পুড়ছে তার গায়ের চামড়া, মাংস। রাধা বিনোদ নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে খানিকক্ষণ দেখল এই পৈশাচিক হাহাকার কাণ্ড। তারপর বলল, রে, পর পুরুষের আগের চেয়ে কি আগুনের তাপ বেশি? হ্যাঁ, কি মনে হচ্ছে তোর? কুলোটা অলক্ষী মেয়ে মানুষ। হ্যাঁ। শেষ প্রশ্নটা করে দরজা খুলে দিয়ে বাইরে বেরিয়ে গেল রাধা বিনোদ। তাকে বেরিয়ে যেতে দেখে বোধহয় স্বাভাবিক বুদ্ধি উদয় হল মণিমালার পড়তে থাকা চেতনার। দরজা তো খোলা আছে, অযথা বদ্ধ ঘরের 4 দেওয়ালের মাঝে ঘোরাঘুরি না করে বাইরে বেরিয়ে গেলে তো বাঁচার একটা উপায় হতেও পারে। সবাই তো আর পশু নয়। তাকে এইভাবে পড়তে দেখে, মরতে দেখে কেউ কি আর এগিয়ে আসবে না? আসবে, কেউ না আসুক, সে আসবে। ইন্দ্রশেখর জমিদার রাধা বিনোদের স্ত্রীর মণিমালার পরকীয়া সহচর। সামনের দরজার বিপদ উপস্থিত বুঝতে পেরে পিছনের দরজা দিয়ে পালিয়েছে সে। এই বাড়িতেই সপরিবারে বাস করে তারা। চন্দ্রশেখরেরা বাবার আমল থেকে এই জমিদারির নায়েবি করছে, ফলে তারাও এই বাড়িরই বাসিন্দা। একটা মহল দখল করে তারা আছে এখানে। জমিদারের শোবার ঘরের পিছনের দরজা দিয়ে ইন্দ্রশেখরের শোবার ঘরে যাওয়ার গোপন পথ আছে। এখন নিশ্চয়ই সে ওই মহলেই আছে। গোপনেই তো চলছিল সব, কিন্তু কেমন করে যে হঠাৎ জানাজানি হলো সেটাই ভেবে পায় না আগুনে গ্রাস হতে বসা মণিমালার মন। সে এদিক ওদিক ছোটাছুটি করছে, গলা ছেড়ে ডাকছে, কিন্তু কেউ শোনে না। সারি সারি ঘরের দরজা বন্ধ। মুর্শিদাবাদী সিল্কের শাড়ি হাতস্থ করে ঝি যখন আহ্লাদে আটখানা হয়ে পরনের কাপড়টা বদলাবে ভাবছে, সেই সময় খোদ রাধা বিনোদ তার দরজায় গিয়ে বলে আসে, এক্ষুনি যা, সব চাকর বাকরকে বল মহলের সব কটা ঘরের দরজা যেন বন্ধ করে নেয়। সদর দরজাখানা? না, ওটা খোলা থাক।
কর্তার আদেশ আবারও পালন করেছি। তার কথায় কাজ করে বাকি সবাইও। মণিমালা গোটা মহল ঘুরে এবার সদর দরজায় এসে পড়ে। যাক, এই দরজা খোলাই আছে। বাইরে বেরিয়ে যায় সে। ততক্ষণে তাকে দেখার জন্য অসংখ্য জোড়া জোড়া চোখ সেখানে হাজির হয়েছে। তারা শুধু দেখতে এসেছে, কিছু করতে আসেনি। রাধা বিনোদ ঝিকে হুকুম করে দ্রুত গিয়ে ঢুকেছিল কাছারি ঘরে। কেউ কিছু বলার আগেই সে সবাইকে শুনিয়ে বলেছে, এখানে যারা যারা রয়েছেন আর বাইরে যতজন বসে আছে সবাই এক্ষুনি আমার বাড়ির মূল দরজার সামনে গিয়ে দাঁড়ান। কেন জমিদার মশাই, কি হয়েছে? কোনো অতিথি আসছেন নাকি? অতিথি? না না, আসছে না কেউ, বিদায় নিচ্ছে। তবে সে অতিথি নয়, পাপের মূর্তি। চলুন চলুন চলুন, দেরি হয়ে যাচ্ছে। আপনারা দেখবেন এমন কিছু যা আগে দেখেননি। চলুন চলুন। জমিদার মশাইয়ের হেঁয়ালি কথা কেউ না বুঝলেও আদেশ পালন করতে সবাই ছুটে আসে। অদ্ভুত কিছু দেখার খবর এরই মধ্যে হাওয়ায় উড়ে গোটা গ্রামে ছড়িয়ে পড়েছে। আর গোটা গ্রামও তাই দেখবে বলে ভিড় করেছে এইখানে। কিন্তু এ কি দেখছে তারা? জমিদার বাড়ির কুলরক্ষী এমন ভাবে? ততক্ষণে আগুন ছড়িয়ে গেছে অনেকটাই। এবার মণিমালার নিম্নাঙ্গ পুড়তে শুরু করেছে। আর দাঁড়িয়ে থাকতে পারছে না। তবুও সারা গায়ে আগুন নিয়ে একজনের কাছে জীবন ভিক্ষে চাইছে। কেউ হয়তো প্রশ্ন করে, তার এমন দশা করল কে? ভিড়ের মধ্যে মুখ দেখা যায় না তার, কিন্তু রাধা বিনোদের উত্তর স্পষ্ট শোনা যায়। ওর স্বভাব। এইটুকু বলে সে সবিস্তারে মণিমালার কথা শোনায় সবাইকে। আপনারা দেখুন, জমিদার রাধা বিনোদ চক্রবর্তী তার ব্যভিচারিণী স্ত্রীকে কেমন শাস্তি দিয়েছে। মেয়ে মানুষ কলঙ্ক মাখলে তার কি দশা হয়। ঝি এসে পড়েছে অনেক আগে। সে এসে বলে ওঠে, কিন্তু কর্তামশাই, বিচার তো একজনের হলো, আর একজনের বিচার কিভাবে হবে? তার নামখানাই তো আপনি জানেননি। মণিমালা তখন পাগল হয়ে গেছে। তাকে বেশি কাছে আসতে দেখলেই সবাই পিছু হেঁটে সরে যাচ্ছে। এমন করতে করতে সিংহ দরজার কাছ থেকে সরে সবাই জমিদার বাড়ির পুকুর পাড়ের কাছাকাছি এসে পৌঁছল। পুকুরের জল টলটল করছে গোধূলির আলো গায়ে মেখে। মণিমালার থেকে অনেক দূরে পশুর মতো দর্শকেরা দাঁড়িয়ে, যাদের মন পাতকি জমিদার গিন্নির গোপন কথা জানতে পেরে পর নিন্দায় ভরে উঠেছে। লবঙ্গ লতিকা অষ্টাদশী মণিমালার সম্পূর্ণ নগ্নদেহ অগ্নিদগ্ধ হতে দেখে যাদের পাশবিক প্রবৃত্তি মাথা চারা দিচ্ছে ভিড়ের মধ্যে। জমিদার বাড়ির ঝি ছাড়া মেয়ে মানুষ তেমন একটা নেই, আর যারা আছে তারা শক্তিহীন। অত স্পর্ধা তাদের নেই যে মণিমালাকে সাহায্য করবে এগিয়ে এসে। মণিমালা শরীরের শেষ শক্তিটুকু দিয়ে ঝাঁপিয়ে পড়ল কালো জলে। কিন্তু এ কি হলো? তার গায়ের আগুন নিভে যাচ্ছে ঠিকই, তার সাথে সাথে এই যে চরম অসহ্য যন্ত্রণা আরম্ভ হয়েছে। সহ্য করতে পারছে না মণিমালা। সে পাড়ের উপর উঠে আসতে চায়, কিন্তু পারে না। এমন করে থাকতে থাকতে একসময় জ্ঞান হারায় মণিমালা। তখন তার মাথার দিকটা পারে, আর নগ্ন শরীরটা আধডুবো হয়ে জলের মধ্যে পড়ে আছে। তাকে স্থির হতে দেখে বাকিরা যে যার মতো বাড়ি ফিরে যায়। সরে না শুধু একজন।
রাধা বিনোদ গিয়ে বসে তার নাচ মহলে। সন্ধে হয়েছে, ঝাড়বাতির আলো জ্বলে উঠেছে আগেই। মেহরুনবাই গোলাপি আতর মেখে আসরে উপস্থিত। এবার নাচ আরম্ভ হবে। গ্লাস পরিপূর্ণ, তাতে চুমুক দেয় রাধা বিনোদ। ঠিক এই সময় মহলের বন্ধ দরজায় ঘা পড়ে। হাউমাউ করে সেই ঝি প্রহরীকে সরিয়ে ভিতরে ঢুকে আসে। বিরক্ত হয় রাধা বিনোদ। অপ্রস্তুতে পড়ে মেহরুনবাই বলে, এই সময় আবার তৃতীয় ব্যক্তির আবির্ভাব কেন? কি হয়েছে ঝি, কেন এসেছি সেখানে? আগে আগে কর্তা কর্তা কেন যে এইছি তো তার বলি কি করে। একসঙ্গে দুটো দুঃসংবাদ নিয়ে এইছি কর্তা। দুঃসংবাদ? কিসের কি হয়েছে? কে মরেছে? আগে আগে মরেছেন গিন্নিমা, আর আর ওই আমাদের নায়েব মশাইয়ের ছোট ভাই, এনারা দুজনেই। ইন্দ্রশেখর? সে মরল কেমন করে? আগে গলায় দড়ি দিয়ে। সে কি? মদ্যপ অবস্থাতেও ব্যাপারটা অসঙ্গত মনে হল রাধা বিনোদের। অল্প বয়সী পুরুষ মানুষের এই অভিলাষ কেন হলো, তুই কিছু জানিস? কালিন্দিজি যে সব দিকেই নজর রাখে, এই কথা তার অজানা হতেই পারে না। আগে জানিবই কি, কিন্তু এখানে সে কথা কেমন করে বলি। আহ, কি জানিস তাড়াতাড়ি বলে যা এখান থেকে। আর শোন, দ্বিতীয় কোনোদিন সন্ধ্যের পর এখানে আসবি না, এলেই সেই তিনি মারা পড়বি। কিন্তু আমি তো আপনার উপকার করতেই এসেছিলুম কর্তা। আপনার ঘরে ঘুম ধরালো কে, তার নাম কানাই তো বলতে এসেছিলুম। আপনি কিছু না করলে কি হবে, তার পাপ তাকে ছাড়ে নে, তাই তো সে মলো। কার কথা বলছিস? আগে নায়েব মশাইয়ের ভাই, সেই তো গিন্নিমার সঙ্গে, মানে আমি তাকেই দেখেছি। এখন সব জানাজানি হয়ে গেছে বলে আগে বাগে নিজেই চলে গেলেন, নয়তো আপনি তো তাকে। বুঝতে পেরেছি। হ্যাঁ ঠিকই, তার নাম আগে আমার কানে উঠলে আমি এতক্ষণে তাকে গলায় দড়ির ফাঁস বেঁধে কোনো একটা বড় গাছের উঁচু ডালে ঝুলিয়ে রাখার হুকুম দিতুম, আর গাছের গোড়ায় গনগনে আগুন জ্বালিয়ে রাখতে বলতাম। দম আটকিয়ে সে মরে গেলে তার মরাটা চিল শকুনে ছিঁড়ে খেত। এই শাস্তি হতো তার। তার চেয়ে অনেক কম কষ্টে সময় থাকতে নিজেই নিজের গলার দড়ি পরে পিঠ বাঁচিয়ে পালিয়েছে। না, বুদ্ধি ছিল বটে নায়েবি রক্ত শরীরে, তাই তো বুঝ তার বেয়াদব ছিল কুলাঙ্গারটা। তবে তুই বকশিস পাবি শুভ সংবাদ দেওয়ার জন্য। আমার কাজ কমে গেছে, এখন যা আর সবাইকে গিয়ে শুনিয়ে দিবি আমার হুকুম। আজ থেকে ওই কালো জলের পুকুর আমি বাজেয়াপ্ত করলাম। ও পুকুরে কেউ নামবে না, ওর জল ব্যবহার হবে না আর। বুঝলি? যে আমার কথাটা শুনবে না তার কপালে দুঃখ আছে। ওর জলে সেই পাপ কি মেয়ে মানুষটার শরীরের পাপ মিশে গেছে। ওই পুকুরটা এখন থেকে পাপের। যা এখন এখান থেকে। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, কিন্তু একখান কথা। আবার কি? না মানে গিন্নিমার দেহটা কি হবে? সৎকার হবে না? তিনি তো খানিক হারায় খানিক জলে থেকে মরেছেন। যতই হোক বহু মানুষ অমন খোলা শরীরে চিত হয়ে পড়ে আছেন, পুড়ে জুড়ে একসা কাণ্ড। আগে তার কি হবে কর্তা? হবে না, কিচ্ছু হবে না, তার কোনো সৎকার হবে না। ওখানেই তার দেহ পচে গলে জলে তলিয়ে যাবে, এটাই আমার হুকুম।
আর নয়তো শেয়াল কুকুর ছিঁড়ে ছিঁড়ে খাবে, যা হয় হোক। বাপ যেমন করেছে শাস্তি তেমনই, বুঝতে পেরেছিস? হ্যাঁ, বুঝেছি বুঝেছি। তবে এই নে। নিজের গলার সোনার হার খুলে ছুঁড়ে দেয় রাধা বিনোদ। ঝি সেটা কুড়িয়ে নিতেই, যা যা, এবার যা এখান থেকে, বেরো, বেরিয়ে যা। আমার অনেক সময় নষ্ট করেছিস। আমি আমি যাচ্ছি, আমি চলে যাচ্ছি। আমি সবাইকে বলতে যাচ্ছি, পেন্নাম পেন্নাম কর্তা, পেন্নাম। ঝি তড়িঘড়ি সেখান থেকে চলে যায়। নাও, এবার নাচ শুরু করো। নেশাটা সব হচ্ছিল, তাকে পুরো নষ্ট করে দিয়ে গেল। তোমার ঘুঙুরের আওয়াজ আমার চোখে ঘুম নামিয়ে আনুক। নাচ মেহেরুন ভাই, নাচ। জো হুকুম। বলেই মেহরুন বাই তার ঘুঙুর বাঁধা পা লাল গালিচার উপর ধ্রুপদী মুদ্রায় ফেলতে লাগল। ঝাড়বাতির ঝলমলে আলোর মধ্যে অনাবৃত সুগন্ধি দেহে ঢেউ খেলে যাচ্ছে নাচের তালে। এইবার আবার একটু একটু করে দারুণ নেশা ধরছে রাধা বিনোদে। সেই রাতটা এভাবেই শুরু হলো, কিন্তু শেষ হলো বড়ই আতঙ্কের জন্ম দিয়ে। মাঝরাতের বেলা হঠাৎ কে যেন নিঃশব্দে রাতের অন্ধকারে কেঁদে উঠল। গ্রামবাসীরা বিছানায় উঠে বসল ঘুম ভেঙে। একটা মেয়ে কাঁদছে, কিন্তু কোথায় কাঁদছে? রাত বলেই ঠাহুর হলো না শব্দের উৎস কোথা থেকে আসছে। পরের দিন ভোরে জানা গেল গ্রামের জমিদার বাড়ির সব কাজেই পটু এবং বিশেষত কর্তা মশাইয়ের অত্যন্ত অনুগতা সার্থক নামা কালিন্দী ঝি মারা গেছে। কালো জলের পুকুরে ভেসে উঠেছে তারই নগ্ন মৃতদেহ। খবর পেয়ে অনেকেই দেখতে এলো ব্যাপারটা। তবে ওর কাপড় কি হলো? কাল একখানা বড় ভালো কাপড় পরেছিল কালী দিদি, সেই কাপড়টার লোভে কি কেউ ওকে খুন করলো? আরে দূর, চুরি হবে কেন? দেখছো না গলায় সোনার হার পরে আছে? চোরটা কেমন চোর যে সোনা ছেড়ে শাড়ি নিয়ে পালাবে? হা গো, মেয়ে মানুষ বলে কথা, এমন ধারা বিনা কাপড়ে মূলো। চি 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 চি, কি লজ্জা, কি লজ্জা, কি লজ্জার কথা বলো দেখিনি। হ্যাঁ, তাই তো, কি লজ্জার কথা বলো দেখিনি। ক্রমশ বেলা বাড়তে থাকল। বৃদ্ধ ব্রাহ্মণ কয়েকজন দেহটা পুকুর থেকে তুলে দাহ করার কথা বলেন, কিন্তু তখনই তাদের শুনিয়ে দেওয়া হলো জমিদারের হুকুম। বলি বামন ঠাকুর, সকলে আপনারা কি কর্তা মশাইয়ের হুকুম শোনেন নে? জানেন নে এই পুকুরের কালো জল অশুদ্ধ হয়ে গেছে। মেয়ে মানুষের পাপে এই জল কি আর ছুঁতে আছে? ও জলে যে হাত দেবে তার কপালে দুঃখ আছে। আপনারাও শুনে রাখুন, খোদ জমিদার মশাইয়ের আদেশে ওই পুকুরের কালো জল স্পর্শ করা নিষেধ। আর যদি জল ছোঁয়াই না যায়, তবে জলের মাঝখানে ভেসে থাকা কালিন্দী ঝিয়ের উলঙ্গ মৃতদেহ উদ্ধার হবে কি করে? আর দেহই যদি না থাকে, তবে পোড়ানোর প্রশ্নই ওঠে না। অর্থাৎ ঝি কালিন্দীর দেহটাও বেঁচে থাকার সময় শুনে যাওয়া পদ্ধতিতে ব্যভিচারিণী জমিদার গিন্নির দেহের মতোই পচে গলে ওই কালো জলের তলাতেই থাকল। কিন্তু তবুও মিটল না ব্যাপারটা। প্রায় প্রতি রাতে কান্না শোনা যেতে লাগল, আর প্রতি ভোরেই পুকুরের কালো জলে ভেসে উঠতে দেখা গেল একজন নারীর নগ্ন দেহ। জমিদার বাড়ির ধারে কাছে জনবসতি তেমন ছিল না। জমিদার বাড়িরই ভিত্তস্থানীয় লোকেদের ঘরণীদের বাস ছিল ওখানে। তাদেরই অর্ধেক ধীরে ধীরে অকালে রহস্যময়ভাবে ইহলোক ছেড়ে পরলোকে চলে যায়। একটা সময় এখানকার জমিদারি ফেলে রেখে রাধা বিনোদ শহরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল।
আর ভালো লাগে না। নিত্য নতুন মরা কান্না শুনতে তার। তাছাড়া যতই সে জমিদার হোক, একদল হয়ে সবাই যদি তাকে আক্রমণ করে তবে তাদের ঠেকানো যাবে না। তেমন আভাস রাধাবিনোদ এর মধ্যেই পেয়েছে। অনেকেই বলা বলি করে, এই সব হয়েছে ওই জমিদার মশাইয়ের জন্য। ঠিকই তো, বউটাকে অত কষ্ট দিয়ে মারলো, আবার তার সৎকারও করলো নি। নিজে যেন কি একেবারে মহাপুরুষ। তাই না তাই, চালনি হয়ে সূচের বিচার, এই সব হয়েছে ওর পাপে। রাধাবিনোদ কানাঘুষো এইসব শুনে আর বেশি ঝুঁকি নেয়নি। পত্রপাঠ গ্রাম ছেড়ে শহরমুখ হয়েছে। এমনিও সেখানে তাদের বংশের সঞ্চয় কিছু কম ছিল না। কর্তা চলে যাওয়ার পরপরই বউ মেয়ে হারানো অনেক সংসারী এবং বুঝদার লোক তারই পিছু নিল। ফলে দিনে দিনে এলাকাটা জনহীন হয়ে গেল। কিন্তু জমিদার বাড়ি, কাছারি ঘর এইসব পরিত্যক্ত হলেও ওই আমলের একটা জায়গা গোপনে জেগে রইল সবার অগোচরে। কালো জল রাত বিরেতে অনেকবার কেঁদেছে, কিন্তু মানুষ না থাকার দরুন কানে যায়নি কারুরই। তবে এখানে ঘটা অশনি ঘটনার কথা আশেপাশে রটে গিয়েছে ততদিনে। গালগপ্প তৈরি হয়েছে হরেক রকম। কেউ বলে, যতই দোষ করে থাকুক, মেয়ে মানুষের পরনের কাপড় খুলে নেওয়া, না 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 না, নরলোকের সামনে এই বেইজ্জতিটা করা তার মোটেই উচিত হয়নি। ওই জন্যেই বোধহয় ওখানকার বউ মেয়েগুলো অমন অকালে চলে গেল। জানো, আমি শুনেছি এমনও হয়। আরে, পোয়াতি মেয়ে মানুষ যদি পেটে বাচ্চা নিয়ে মরে যায়, তবে মরবার পর আর 5টা ছেলের মায়ের কাছে সে ঘুর ঘুর করে, আশা নিয়ে মরে তো। এর মনে হয় তাই হয়েছিল। আহ, কি যে বলছো তুমি? ভুল কিছু বলিনি গো মুখুজ্জে গিন্নি। ভেবেই দেখো না একবার, ওই বয়সের মেয়ে মানুষ, তার উপরে আবার সুন্দরী। স্বামী যতই রাগ করে গায়ে আগুন দিক না কেন, শরীর পুড়েছে তাই বলে কি আর লজ্জা শরম পুড়ে গেছে? তা কখনো কি হয় নাকি? এই মরণখানা এমন অস্বাভাবিক। জলে যে পড়ল তা কি আর কেউ তুলল নি? সবাই খালি দেখলে। তা তো দেখবেই, অমন রঙ্গমাগনায় দেখতে পেরে কেউ ছাড়ে বলো? আর পুরুষ মানুষগুলো তো... থাক থাক, ওদের কথা আর বলুনি। সব এক একটি হুলো বেড়ায়, আঁশের গন্ধ পেলেই অমনি চুপ চুপ করে চলে যাবে। কি আর বলি ভাই, তেনাদের নিয়েই আমাদের ঘর, আমাদের সংসার। তা যাগ্গে যাগ্গে, যে কথা বলছিলে সেটাই বলো না। হ্যাঁ, তাই বলছি, সেই জমিদার গিন্নি মরণকালে বড় লজ্জায় পড়েছিল। একখানা অঙ্গের কাপড় ছিল না তো, সেই কাপড়টাই বোধহয় মেয়ে মানুষগুলোর কাছে সে চাইতে আসতো। হ্যাঁ, বলো কি গো? হতেই পারে। থাক থাক থাক, আর বলতে হবে না। এই রাত বিরেতে আমার বাপু ভয় লাগে। ভয় পেলে আমি আর বলছি নে, তবে তোমরা একবার ভেবে দেখো, এমন হতে পারে তো? নত মিছে মিছে অমন কাণ্ড ঘটলো কেমন করে? আহা, মেয়েগুলো তো আর পাগল ছিল নি যে রাতের পর রাত তারা বিনা কারণে ওই কালো জলে গিয়ে ঝাঁপ দেবে। আর তাও আবার অমন ধারা উলঙ্গিনী হয়ে। এই সমস্ত গল্প কাহিনী ভাসতে লাগলো বাতাসে। সুখ্যাতি তবু চাপা যায়, কিন্তু কুখ্যাতি সময়ের স্তরেও ঢাকা পড়ে না। দূর, ছাই কাঠকে বস মানিয়ে আঙুলের ডগায় নাচাচ্ছি, কিন্তু এইটুকখানি চাল ডালের দানাগুলো আর বস মানে না। কেন তাই ভাবছি, কেমন করে যে রান্না বাড়া করে মানুষ খায় কে জানে। 1 ঘন্টা হতে যায়, হাওয়া করেই যাচ্ছি, আঁচ ওঠার কোনো নাম নেই।
এদিকে হাঁড়িতে চালে ডালে বসিয়েছি সেই কখন, জল গরম হয় না, হলে ফুটবে বা কি করে? চিড়ে মুড়ি খেয়ে আর কদিন থাকা যায়? পেটে দুটো না দিলেও নয়। তোর দরকার নেই আমার খিচুড়ি রেঁধে খাবার। এর চেয়ে মুড়িতে জল ঢেলে দুটো চিনি মিশিয়ে খেলে এখনই একটা নিশ্চিন্তে ঘুম হয়ে যেত। আহা, কি সুখেরই জীবন! বুড়োটা আমায় সব কিছুই শেখালো, শুধু শুধু রান্না করাটাই না শিখিয়ে গেল আমাকে। লকাই শেষমেশ উনুন ধরাতে না পেরে উনুনের ভিতর এক ঘটি রান্নার জলই ঢেলে দিল রাগের চোটে। রাগটা তার পালিত দাদুর উপরই হচ্ছে। এমন সুন্দর কাঠের কাজ শিখিয়ে গেছে, উপকারিত করেছে। আর শুধু লোকটা শতকরা ভালো ছিল না, কিন্তু সত্যি কি তাই? অন্তত লকাইয়ের পক্ষে। লকাই সবাইয়েরই মোটামুটি মুখ চেনা, খুবই নামজাদা কাঠের মিস্ত্রি। গায়ে গতরে খেটে তার পয়সা কড়ির কোনো অভাব নেই, এ কথা সবাই জানে। কিন্তু যেটা সবাই জানে না তা হল যে লকাইয়ের মিস্ত্রি আর সহজে ছেনি হাতুড়ি তুলছে না। হ্যাঁ, হিসেব করে চালাতে পারলে এক যুগ তাকে খেটে খেতে হবে না। আপনারা কি ভাবছেন ভিক্ষে করে খাবে? দূর দূর, লকাই কি তেমন ছেলে? এলেম তো তার কম নয়, শুধু একটু অল্পেই মাথাটা বিগড়ে যায়, এই যা। আবার শান্ত হয় সহজে, এই যেমন এখন হলো। মুড়ি খেতে খেতে লকাই আপন মনে বলল, আহা, ভেজানো ছোলা দিয়ে বউটা বড় ভালো মুড়ি মাখত। বউ জিনিসটি বড় ভালো, কেমন যত্ন করে ভালোবেসে ভালো ভালো কথা বলতো। কিন্তু কিন্তু না, লক্ষণ দাদু যে বলেছিল তার বউয়ের জন্যই একদিন সে মরতে গেছিল, সে বেটির এত চাহিদা ছিল যে দাদু কোনোদিন তাকে পোষাতেই পারেনি। এই যে এখানে বসে বসে কাঠ চিরছো, তা কাঠের সঙ্গে তো সংসারটা করলে পারতে। মিছে মিছে আমায় কষ্ট দিতে ঘরে আনলে কেন? আর কারোর হাতে পড়লে জীবনে এত কাঁদতে হতো না। বলি হারি যাই বিয়ে করায়। কত জন্মের পাপ ছিল যে তোমার মতো একটা নিমুরদে লোকের হাতে পড়েছি। এক করা মুরদ নেই, 7 করা গুমর। বলি, বউকে যে পুরুষ মানুষ খেতে দিতে পড়তে পারেনি তার জন্ম নেওয়া কেন? ঘেন্না ঘেন্না, ধিক সেই বাপ মাকে যে তোমার মতো ছেলের জন্ম দেয়। চুপ কর, শুনোইনি। মুখে যা আসবে তাই বলবি নাকি? হ্যাঁ, আমার বাপমা তোর কোন বারা ভাতে ছাই দিয়েছে রে, যে তাদের স্বপ্ন থেকে টেনে আনছিস? হ্যাঁ, তোর মতো মেয়ে মানুষের সুখ কোনোদিনও হবে না। খালি দাও দাও, ঘি ভাত, পাটের শাড়ি, রূপোর বালা, এবেলাও বালা দাও, তাহলেই তুমি স্বামী। হ্যাঁ, আর একদিন উপোস করতে হলেই তুমি শত্রু। পাপ তো আমার যে তোর মতো একটা হতচ্ছাড়ি মেয়েকে ঘরে নিয়ে এসেছি। কি কি বললে? আমি হতচ্ছাড়ি? তোমার কোন গর্বটা আছে শুনি? হ্যাঁ, 2 বছর ঘুরতে গেল, বিয়ে হয়েছে, এখনো একটা ছেলে পুলে দিতে পারো না বউকে। তুমি আবার পুরুষ মানুষ, তোমার মরণ হয় না কেন? মরলে তো তোকে 5 জন বিধবা ভেবে একটু দয়া ঘেন্না করবে, সুখে থাকবো। বেঁচে আছো কেন? মরো না, মরো। লক্ষণ বাঁ হাতে একটা চওড়া শাল কাঠের গাছ আঁটছিল নতুন করাতটা দিয়ে। ডান হাতটা এখনো হাতুড়ি ধরতে পারে না, চামড়ায় টান লাগে, ক্ষতটা এখনো কাঁচা। লক্ষণের গা ভালো নয়, কেটে কুটে গেলে সহজে শুকোতে চায় না। তার উপর নতুন করাতে কাটা অতখানি, একটু সময় তো লাগবে। দিন আনা দিন খাওয়া লক্ষণ মিস্ত্রি তল্লাট জোড়া খ্যাতি আছে, কিন্তু সঞ্চয় বলে কিছু নেই। আজ 15 দিন সে কাজ করতে পারেনি, কোনো মতে দিন গুজরান হচ্ছিল। একে অভাব, তার উপর সুনয়নীর মতো বউ, যে শুধু নিজেরটাই বোঝে। চোখ খোলা থেকে বন্ধ করা সারা দিন তাকে দাঁতে পিষছে সে। অনেক শুয়েছে লক্ষণ, কিন্তু আজ আর পারল না। পুরুষ মানুষকে তার পৌরুষ তুলে কথা বললে সে সইতে পারে না। কাঠ করাত ফেলে দিয়ে লক্ষণ উঠে দাঁড়ালো, বলল, তাই যাচ্ছি।
আমি মরতেই যাচ্ছি। আমি মরলে আবার বিয়ে করিস, সেই বর গন্ডায় গন্ডে ছেলে বিলুবে তোকে। বলেই লক্ষণ হনহনিয়ে ঘরের বাইরে বেরিয়ে গেল বউয়ের বড়লোকি চালের খাই মেটাতে। আশেপাশে বেশ কিছু ধার দেনা হয়ে গেছে, হাতে কাজ নেই। দিনের বেলাটা লক্ষণ তাই আজকাল ঘরের ভিতর থাকে। এখন রাত, আকাশে চাঁদ রূপোর থালা। জোরে হেঁটে লক্ষণ বাঁশ বাগান পেরোল। সামনের ফাঁকা পথ পেরিয়ে শান্তি পেল একটু মনে। দিন রাত কানের কাছে নেই নেই শুনতে হবে না আর। তার শুধু দাও, দিতে না পারলে জন্ম তুলে কথা বলে মানুষ, তা আর সহ্য করতে হবে না। এবার সে মরবে। এদিকে স্বামী ঘর থেকে বেরিয়ে যাওয়ায় বুকটা ছ্যাঁত করে উঠল। হ্যাঁ, সে ভালো খেতে ভালো পড়তে ভালোবাসে, তাই বলে না, কোনো স্ত্রী চায় না সে যেচে বিধবা হবে। বড্ড লেগেছে মানুষটার। উফ, আমার মুখে আগুন। কি বলতে যে কি বললুম, রাতের বেলা গেল কোথায়? হে মা কালী, রক্ষা করো মা গো। কেটে গেল অনেকটা সময়। লক্ষণ মন ঠিক করে ফেলেছে, মরতেই তো সে এসেছে। তবে তার আগে পৃথিবীটা একবার শেষবারের মতো প্রাণ ভরে দেখে নিক। কেমন চাঁদনি রাত, কালো জলের উপর ঝলমল করছে জ্যোৎস্না। পাশেই পোড়ো জমিদার বাড়ি, কাছারি ঘর। এককালে কতজন থাকতো এখানে, কত কি না হয়ে গেছে। আর আজ এই তো জীবন, এই আছে এই নেই। তবুও মানুষের চাহিদা আর শেষ হয় না। লক্ষণ এইসব ভাবতে ভাবতেই চাঁদের হাসি দেখছে। ওদিকে আর ঘরে টিকতে না পেরে, কোথায় গেল মানুষটা? একটা কাল ঘটাবে দেখছি। সিঁদুরটা যেন থাকে মাগো, তার আগে যেন আমি যাই। এইসব বলতে বলতে পথে নেমেছে সুনয়নী। জোরে হাঁটছে। একই পথে সে এসে পৌঁছল যখন, তখন লক্ষণ পুকুরের খুব কাছে গিয়ে দাঁড়িয়েছে। আর এক মুহূর্ত, তারপরেই ও ঝাঁপিয়ে পড়বে জলে। আর এই জলে যে পড়ে সেই মরে, এ কথা সবার জানা। জলে নাকি জল পেতনি আছে। সেই অসতী জমিদার গিন্নি মরে পেতনি হয়ে জলে বন্দী হয়ে আছে। হতেই পারে মরার সময় তার গায়ে কাপড় ছিল না, বড্ড লজ্জা নিয়ে মরেছিল সে। মরার পরেও তার সেই লজ্জা তাকে ছাড়েনি। তাকে এভাবে লজ্জা পেতে জলে আগুনের জ্বালায় জ্বলতে জ্বলতে মরতে দেখার জন্যই তো আড়ালে গিয়ে এড়িয়ে নজর রেখে এসেছিল সে সেদিন। সোনার প্রতিমার মতো রূপ কেমন করে ছাড়খাড় হয়ে যাচ্ছে তা দেখতে পেয়ে ভারী আমোদ হচ্ছিল তার। সে কাল পেয়েছি, আর এ ছিল এখানকার সবচেয়ে সুন্দরী মেয়ে। তার সর্বনাশ করতে পেরে খুব সুখী হয়েছিল কালিন্দীজি। মেয়ে মানুষ তো, তাই মেয়ে মানুষের ক্ষতিতেই আনন্দ হয়েছিল তার। মরে গেল নাকি? আর নড়ছে না তো। যাই একবার দেখে আসি। গা ভরা সোনা, ওজন ধরে বেচলেও তো 4 পয়সা হয় নাকি? ভেবে কালিন্দীজি চারপাশ সতর্কভাবে একবার দেখে নিয়ে সে ঝুঁকে পড়ে আগুনে পোড়া জমিদার গিন্নি মণিমালার গলার কাছে। সীতাহারখানা শরীরে হাত দিতে নড়ে ওঠে মণিমালা। কে কে বলেই সে আগুনে পুড়ে কুঁচকে যাওয়া জলে ভেজা চামড়ার আঙুল দিয়ে চেপে ধরে কালিন্দীর হাত। চমকে ওঠে কালিন্দী। ও বাবা, তবে মরেনি? কই মাছের জান নাইনি। ছাড় ছাড়, আমাকে ছাড়, ছাড় বলছি। একখানা কাপড় দাও আমাকে, একটা কাপড়। আমিও দেব, আমার গয়না দেব, আমি দেব। বদলে একটা কাপড় দাও না। লজ্জা
কাপড় তুই জমের বাড়িতে পাবি। বলেই হাত ছাড়িয়ে কালিন্দী সেই হাত চেপে ধরে পাড়ে মাথা ঠেকিয়ে পড়ে থাকা জমিদার গিন্নির আগুনে ঝলসে যাওয়া নরম গলাটা শেষবারের মতন ছটফট করে ওঠে দগ্ধ নগ্ন শরীরটা। তার পায়ের চাপে কেঁপে যায় কালো পুকুরের জল। হ্যাঁ, এইবার মরেছে। কিন্তু মানুষ খুন করতে পারবার উত্তেজনায় তার আর গয়না হাতানো হল না। কথাটা সত্যি বটে। সকলের চোখে কালিন্দী এ বাড়ির প্রধানা পরিচারিকা হলেও এটা তার আসল পরিচয় নয়। সে হল আসলে এই জমিদার বাড়িরই এক গোপন সদস্য। রাধা বিনোদের এক পিসি কুমারী অবস্থায় গর্ভবতী হয়ে পড়ে। তারপর যথাসময়ে একটি কন্যা সন্তানের জন্ম দিয়ে সে মারা যায়, কিন্তু বাড়িতে রেখে যায় তার মেয়েকে। রাধা বিনোদের পিতা ও পিতামহ নেহাত বাড়ির মেয়ের শেষ স্মৃতি বলে সেই সদ্য জন্মানো বাচ্চাটাকে বাঁচিয়ে রাখতে বাধ্য হয়। তাকে মারতেও পারে না, আবার ফেলতেও পারে না। বলা যায় না ভিতরের কেচ্ছা বাইরে গেলে কি হবে। যতই হোক বাড়ির মেয়ের নামে বদনাম রটা ভালো কথা নয়। সে মুখপুরিটা তো মরেইছে, এখন তার পাপ নিয়ে আর কেউ জ্বলতে চায় না। তাই বেশি নাড়াঘাটা না করে বাচ্চাটাকে বাড়িতেই রাখার সিদ্ধান্ত করা হলো। থাক, খেয়ে পড়ে বড় হোক, তারপর সময় হলে গায়ে গতরে খেটে ঋণ শোধ করবে খন। আর কালিন্দী এখন তাই করছে। এইসব কথা সে জেনেছে জমিদার বাড়ির পুরনো বাবুর্চির মুখে। মরণকালে উড়ে বাবুর্চি জগন্নাথ শ্যামল কিশোরীজি কালিন্দীকে বলে গিয়েছিল সব, আর দিয়েছিল তার পরিচয়। জমিদার নন্দিনী যৌবনে কটক থেকে আসা সুপুরুষ বাবুর্চিকে নিয়ে বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলেছিল, অবশ্যই গোপনে। শেষে সব জানাজানি হতে এক রাতে সবার চোখের আড়ালে জগন্নাথ আর রাধা বিনোদের সেই পিসি নবযৌবনা ললিতা যখন দেখা করে, তখন জগন্নাথ বলে, এ তুমি মোর কোন শর্মাসে কইলে বলো তো? তুমি হলে মনিবেরও ঝিও, তুমি কোনসু হবনি, কিন্তু মু প্রাণে মারা পড়িবি। মতি কোনো কর্তা মানে ছাড়িবে না। কোন খেতি করিলে তোমারে মু আমিয়া এতে লোক রইবারু তোমাকে কাই মতে নেই করি। এমনি তো মরণ খেলা খেলিলে, হ্যাঁ বলতে যদি মরিবাড়ি ছিলা, তাই কেন এত রঙ্গ করিলে তুমি? হ্যাঁ, আমি রঙ্গ করিনি জগন্নাথ, আর তোমার কথা আমি কাউকেই বলবো না। এখনো বলিনি তোমার নাম, আর কোনো দিনও বলবো না। সবাই জেনেছে আমার কথা, কিন্তু আসল কথা কেউ জানে না। জমিদার বাড়িতে মেয়েদের সুখের সীমা নেই, কিন্তু এখানে তারা নিজেরা অসুখী। আমিও তাই ছিলাম। আমার বাবা দাদা সবাই দেখে শুনে নিজেদের জমিদারির স্বার্থে পাশের গ্রামের জমিদার মুরলীধর মল্লিকের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে, কারণ তাহলে এরা আরো বেশ কিছু তালুক দখল করতে পারবে সেই জমিদারের সাহায্যে। লোকটার বয়স আমার বাবার চেয়েও বেশি। তার ঘরে 2 বউ আছে, ছেলে মেয়ে নাতি নাতনি সব আছে। তবু সে নাকি আমাকে বিয়ে করতে চায়। কেন জানো? আমি সুন্দরী বলে। তার কাছে আমার কোনো দাম নেই জগন্নাথ। সে শুধু আমার যৌবন অধিকার করতে চায়। তাই আমার যাকে ভালো লাগে তাকেই আমি সব দিলাম। তুমি যে কাম করিলে তার পরিণাম খুব খারাপ হবে গো। তোমো পারিব মরে হাত ধরি করি বাপের আউড়ে বড় ভাই পাও খাই নিতে? তুমি কোনো পারিব না। কেবলমাত্র তোমার ইচ্ছা মতোই এ সন্তান হয়েছে। না 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 না, আমি তা চাই না। এমনিতেও জমিদার বাড়িতে ছেলেরাই গুরুত্ব পায়, মেয়েরা নয়। আমি সব বললেও ওরা আমার ইচ্ছে কি সম্মান দেবে না।
উল্টে তোমাকে আমার চোখের সামনে চরম কষ্ট দেবে, মেরেও ফেলতে পারে। তবে আমায় ওরা মারবে না, সেটা আমি জানি। আমার বাবার ধর্মজ্ঞান আছে। অন্তঃসত্ত্বা অবস্থায় কোনো নারীর ওপর অত্যাচার করবে না সে। আমি তো আর কিচ্ছু চাইনি, শুধু আমার যৌবন আমার ইচ্ছে মতো সার্থক করতে চেয়েছিলাম। তা করা আমার হয়ে গেছে। এখন পরে কি হবে তা নিয়ে আমার কোনো চিন্তা নেই। বাবাকে দাদাকে বুঝিয়ে দিতে পেরেছি যে মেয়ে হলেও আমি পুতুল নই, যে আমায় নিয়ে যা ইচ্ছে তাই করা যায় না। আমার ইচ্ছেরও একটা দাম আছে। ও তরফে বড় মুখ ছোট হয়ে গেছে, বিয়েটা আর হবে না। আমি এভাবেই শোধ নিলাম। তুমি আর বেশি কিছু ভেবো না, নিশ্চিন্তে থাকো। জগন্নাথ নিশ্চিন্ত হল, কিন্তু নন্দিনীর গর্ব চিরস্থায়ী হল না। মেয়ের জন্ম দিয়েই সে প্রাণ হারাল। অবশ্য তার কারণ যে সঠিক কি তা একটা রহস্যই থেকে গেছে। অনেকে বলে এ হল জমিদার বাড়িরই অন্দরের কারসাজি। প্রসবকালে প্রসূতির মুখে বিষ দিয়ে তাকে খুন করা হয়েছে। আবার অনেকে বলে নাড়ি কাটার সময় ধাইয়ের অসাবধানতায় দুর্ঘটনাজনকভাবে মারা গেছে নন্দিনী। একটা সময়ের পর ঝাপসা ঝাপসা গুঞ্জনগুলো তলিয়ে গেছে চির অন্ধকারে। তাই এতদিন কালিন্দীর অজানা ছিল তার জন্ম বৃত্তান্ত। কিন্তু এইবার যাবার সময় হয়েছে বুঝতে পেরে জগন্নাথ ফাঁস করে গেল সব। কালিন্দী সব শুনে প্রচণ্ড অবাক হল, কিন্তু অবশ হল না। বাপ মরার পরই সে মামার কাছে গেল। রাধা বিনোদ তখন যুবক। বাবার মুখে এবার সেও জানল সব। কালিন্দী ভয় দেখালো, সব কথা সবাইকে বলে দেবে সে। আর সঙ্গে হুমকি দিয়েও বলল সে, যদি মনে করে তাকো আমার মায়ের মতো তুমি চুপি চুপি আমাকেও নিকেশ করে ফেলবে, তবে ভুল করছো। কেননা এই কালিন্দীজি সহজে মরার নয়। কথাটার গুরুত্ব বুঝেছিল রাধা বিনোদের বাবা। ছেলেকেও বুঝিয়ে দিল সে। সেই সময় সন্ধি হল কালিন্দী সবই পাবে, মানে যা চায় সে। কিন্তু বিনিময়ে তাকে মুখটা চিরকাল বন্ধ করে রাখতে হবে। পারিবারিক কেচ্ছা বড় বালাই, অতীতের হোক বা বর্তমানের, তার বাইরে যাওয়া কোনো মতেই উচিত নয়। কালিন্দী রাজি হল। বেশি কিছু চাইনি, শুধু চিরকাল আমার কথার একখানা দাম যেন থাকে। আমায় দুধ চাই করলে আমিও সব 5 কান করে দেব। সেই থেকেই রাধা বিনোদ কালিন্দীর বশে আছে। সবাই জানে সে কর্তা আর কালিন্দী ঝি, কিন্তু তলে তলে যথেষ্ট জোর আছে কালিন্দীর। বুদ্ধিমতী সে, ভেবে চিন্তেই এমন একখানা জিনিস চেয়েছিল। সেও জানে তার যা চেহারা তাতে কোনো ভালো ঘরে তার কোনোদিনও বিয়ে হবে না। তবে কেন যে তার চেহারাখানা এমন হলো তা সে জানে না। বাপমা যদি অত সুন্দর, তবে তাদের মেয়ে কেন কালিন্দী হল তা তার অজানাই রয়ে গেছে। তবে তাতে তার শোক ছিল না। আর ভালো ঘরে যদি না হয়, তবে ছোট লোকের ঘরে বউও সে হতে চায় না। তার চেয়ে এই ভালো এখানে থেকেই এদের দাঁড়ি উপড়ানো যাবে, এদেরই বুকে বসে। আর তাই সে মন দিয়ে করে যাচ্ছে। তাড়াতাড়ি গিন্নি মরার খবরটা একেবারে নিশ্চিত হয়ে সে দিতে চায় কর্তার কানে। যাওয়ার সময় অন্দর মহল থেকে আরেকটা চটকদার খবর পেয়েছে। মরেছে, তবে সুরের সাক্ষী মাতাল। দুটোতেই নিকেশ হয়েছে। জোড়া খবর দিলে নিশ্চয়ই তার পোয়া বারো হবে। কর্তার মেজাজটা শুধু একটু কায়দা করে জমিয়ে দিতে হবে। কালিন্দী তাই করতে নাচ মহলে ঢোকে। তারপর ইচ্ছেও পূরণ হয়, কিন্তু শাড়ি সোনা কিছুর সুখী কপালে সয় না তার। মাঝরাতে নিজের ঘরের দরজার বাইরে
ডাক শুনতে পায়। কালিন্দি, কালিন্দি, হায় হায় হায়, গয়না নিবি না? কত সোনা, নিবি তো? আয় হায়। কে 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 ডাকছো বাইরে? কে? নাইলে কি করে দেখবি? আয়। কালিন্দী ভাবে নিশ্চয়ই তাকে খুন করতে কেউ দেখে ফেলেছে, এখন ভয় দেখাতে এসেছে সে। সর্বনাশ, তার মুখ বন্ধ না করলেই বিপদ। কালিন্দী তাড়াতাড়ি ঘরের দরজা খুলে বাইরে বেরোয়। আয়, তুই আমার সোনা নিবি তো? আয়। এ কি গিন্নিমা, তুমি? হ্যাঁ, আমি তো। তুই আমার সোনা নিবি আর আমি আসবো না? তোকে সোনা দিতে এসেছি তো, আয়। কালিন্দীর চোখের সামনে দাঁড়িয়ে মরা জমিদার গিন্নির শরীরটা। আমায় আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, ক্ষমা করো, ক্ষমা করো, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। এরপর কি হয়েছিল তা কেউ জানে না। কালিন্দীর দেহটা পুকুরে এলো কি করে, কোথায় গেল তার দেহের কাপড়, সব কথা জানে শুধু এই পুকুরে কালো জল। ও কি? ও ও তুমি কি সর্বনাশ করতে এসেছো গো? চেনা গলাটা কানে যেতেই ঘাড় ঘোরালো লক্ষণ। অভাগীটা ঠিক এসেছে, মরতেও দেবে না শান্তিতে। কেন এসেছিস আমার মরণ দেখতে? হ্যাঁ, দেখ তবে দেখ, চোখ সার্থক হোক তো, আমি মরছি। দোহাই, আমার মাথা খাও, ঘরে ফিরে চলো। না, যাব না, আজ আমি মরবই। ছেড়ে দে আমায়, ছেড়ে দে। তুমি যদি মরো তবে আমিও মরবো। কেন, রাজাকে বিয়ে করে রাজপুত্রের মা হবি না? আমায় ছেড়ে দে কইছি, নয়ন ছাড় বলছি। ওগো ওগো, আমি ডুবে যাচ্ছি, তুমি তুমি আমাকে বাঁচাও। আমায় আমায় যেন টেনে নিয়ে যাচ্ছে, কে যেন টেনে নিয়ে যাচ্ছে গো। আমার আমার কাপড়। তাই তো, ও কি হচ্ছে? জলটা যেন কেঁপে উঠল। নয়নের গা থেকে কাপড় খুলে নিচ্ছে কে? আমি যাচ্ছি বলেই চোখের সামনে অবিশ্বাস্য ঘটনা ঘটতে দেখেও বউকে বাঁচাতে হুড়মুড়িয়ে জলে ঝাঁপাতে গেল লক্ষণ মিস্ত্রি। ওগো, তুমি কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। নয়ন, আমি পারবো না, আমায় তুই তুই ক্ষমা কর। এ জল খুব গরম, আমি পুড়ে যাচ্ছি নয়ন। লক্ষণ পাড়ে উঠে এসেছে, তার সারা শরীর ঝলসে গেছে পুকুরের জল গায়ে লাগতেই। জলের কাঁপুনি ক্রমশ থেমে আসছে, নয়নকেও আর দেখা যাচ্ছে না। কিন্তু হতভম্ব হয়ে লক্ষণ পাড়েই বসে রইল। কেউ জানল না কিছু, শুধু লক্ষণ দেখল সব। বউটা খুব মুখ করত, কিন্তু তবুও এমন করে সে মরে গেল। আসলে হয়েছে কি, স্বামীকে বাঁচাতে সুনয়নী পুকুরের কিনারে এসে লক্ষণের সঙ্গে জড়াজড়ি করছিল। লক্ষণ হাত ছাড়িয়ে নিতেই টাল রাখতে না পেরে জলে গিয়ে পড়ে নয়ন বউ, আর অমনি পুকুরের জল কেঁপে ওঠে। নিচের দিকে ডোবাতে থেকেছে তাকে, কিন্তু তার আগে কার যেন দুটো হাত, হয়তো সে হাতের রং কালো, কালো জলের ভিতর দিয়ে এগিয়ে এসে টেনে খুলে নিয়েছে সুনয়নীর পরনের কাপড়। নিজের চোখে বউকে নগ্ন হয়ে জলের অতলে তলিয়ে যেতে দেখেছে সে। তাকে বাঁচাতেও গেছে, কিন্তু পারেনি। পুকুরের জল যে এমন ফুটন্ত হয়ে ওঠে তাকে কেউ বিশ্বাস করবে? কিন্তু তাই যে হয়েছে। হাতে পায়ে সারা গায়ে ফোসকা পড়ে গেছে লক্ষণের। না, আর এখানে বসে থেকে লাভ নেই। যার জন্য ঘর ছেড়ে এসেছিলুম সেই দুনিয়া ছেড়ে চলে গেল। লক্ষণ উঠে দাঁড়াল, আর তখনই যেন নদীর ঢেউয়ের মতন এক ঝলক জল উথলে এসে পাড়ের উপর পড়ল। লক্ষণের পায়ের পাতা ভিজে গেল জলে। জলটা সরে গেল আবার। ও বাবা, এ আবার কি? হ্যাঁ, এ কি? এই যে একটা সোনার সীতাহার।
খুবই ভারী। লক্ষণের মতো কড়া হাতেও হাড়ের ওজন মালুম হল। তার মাথা ঘুরছে এবার। পুকুরের জলে নদীর ঢেউ উঠে সোনার হাড় এলো কেমন করে? এই হাড় কার? কে দিল? কেন দিল? লক্ষণ হাড় নিয়ে কি করবে? কে কে আমাকে এই হার দিলে? আর নয়নকে খেয়ে আমায় তার দাম দিচ্ছ? নেব না, নেব না আমি, আমার চাই না। বলেই হাড়টা তুলে আবার জলে ফেলে দিল। অমনি কানে এলো কান্নাটা। একটা মেয়ে কাঁদছে আর বলছে, নরকে দেখছি কাঁপো না বড়দা, আমি তার দাম দেব, সোনা দেব। তারা এখানে কাপড় দাও। লক্ষণ আর দাঁড়ালো না। কি হচ্ছে, কেন হচ্ছে, কে করছে এইসব তখন আর বোঝার দরকার মনে হলো না। তার শুধু মনে হলো যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালিয়ে যেতে হবে, নয়তো পুকুরের কালো জল তাকেও পুড়িয়ে ছাই করে ছাড়বে। জোরে দৌড়ে নিজের ঘরে এসে মুখ থুবড়ে পড়েছিল লক্ষণ। সারা রাত জ্ঞান ছিল না। পরদিন সকালে জ্ঞান ফিরে প্রথমেই তার কিছু মনে পড়ল না। অভ্যেস মতো সে হাঁক পেড়ে বলল, বলি নয়ন, চায়ের পাতা ফুটিয়ে আনবি নাকি? গুন্ডায় থাক, শুধু চা করে আন। কিন্তু তাকে ডেকেই তার মনে পড়ল, কে চা আনবে? সে কি আর আছে? গতকালের চাঁদনি রাতটায় কালো জলের পুকুরটা কেমন রাক্ষসী হয়ে উঠেছিল। কুলোটা মেয়ে মানুষটার লজ্জার বালাই এখনো আছে। সুনয়নের গায়ের কাপড়টা কেড়ে নিয়ে সোনার গয়না দিল লক্ষণকে। জীবনটা তেতো করে দিয়ে মুখরা নয়ন বউ জলের তলায় তলিয়ে গেল। চিন্তায়, শোকে আর অদ্ভুত দৃশ্য দেখার অভিজ্ঞতায় লক্ষণ মিস্ত্রি দিনে দিনে বদলাতে থাকল। কারোর তোয়াক্কা করে না, খেটে খায়। হাতের ক্ষত সেরে গেছে। সারাদিন একলা থাকে। কারণে অকারণে লোকের সঙ্গে কথা বলতে গেলে খিটখিট করে ওঠে। তবুও কাজ জানা মানুষ বলে তার কদর কমেনি কখনোই। বউয়ের কথা কেউ শুধলে লক্ষণ বলেছে, সে বেটি মরেছে। কি করে মরল তা জিজ্ঞেস করার সাহস হয়নি কারোর। এমনই মেজাজ ছিল লক্ষণে। হ্যাঁ গো, ও কার কান্না? কে কাঁদছে? তাই তো রে, কিন্তু কিন্তু আমি আমি জানি না। পুকুরের দিক থেকেই শব্দটা আসছে মনে হয়। দূর, তাই আবার হয়? পুকুর কখনো কাঁদে নাকি? কি বোকা রে তুই! বোকা? তুমি চলো এখান থেকে। তোর তো আমার কথাটা বিশ্বাস হলো না। তবে চল, আয়, তোকে দেখাচ্ছি পুকুরে আবার কাঁদবে কে। পুকুরে কি কেউ ঢুকে বসে আছে যে কাঁদবে? আমি ওসব জানতে চাই না। ছাড়ো, ছাড়ো। না, তা বললে হবে না। কাছে গিয়ে তোকে শুনতেই হবে পুকুরে কেউ কাঁদছে কিনা। নে, চল চল, আমি তো তোর সাথেই আছি, তোর হাত ধরে। ভয়টা কিসের? জানি না, জানি না, আমার খুব ভয় হচ্ছে। তুমি অমন করে আমায় টেনে নিয়ে যাচ্ছ কেন? ভালো লাগছে না। ছাড়ো, ছাড়ো, লাগছে আমার। চন্দনের অস্বস্তি হচ্ছিল। কে জানে, বিপদে পড়ার আগে মানুষের মন বোধহয় কিছু জানতে পারে। চন্দনের স্বামীর হাত ছাড়ানোর জন্য ছটফট করছে। তার মনে হচ্ছে বেশি এগোনো ঠিক নয়। কিন্তু লকাই নাছো তাকে টেনে নিয়ে এসে পুকুরের কিনারায় দাঁড় করায়। কান্নাটা আরো স্পষ্ট হয়েছে। শুনেও না শোনার ভান করছিল লকাই। এবার সে একটু নাটক আরম্ভ করল। কান পেতে শোনার মতো করে বলল, তাই তো রে, কে কাঁদে বল দেখি? তুই যা তো,
গিয়ে দেখে আয় পুকুরে জলে কে কাঁদছে। তুমি কি বলছো? আমি আমি সাঁতার জানি না। তুমি আমার সঙ্গে এমন কেন করছো? আমায় কাঁদাচ্ছ। দেখো, কাল আমি ঠিক বাপের বাড়ি চলে যাব। যাবি বই কি, তবে বাপের বাড়ি নয়, চোমের বাড়ি যাবি। দাঁড়া না, একটু সবুর কর। কিন্তু মুখের কাছে শিকার আশায় আর সবুর সইল না জল পেতনি। কান্নার মধ্যে এবার কথা এলো, আমি তার দাম দেব, সোনা দেব। ধরো, এখানে কাপড় দাও। এই দিচ্ছি। মুহূর্তে শুরু হলো জলের কাঁপুনি। ও, আমি ডুবে যাচ্ছি, তুমি এবার বাঁচাও। কে আমায় টেনে নিচ্ছে, কে আমায় টেনে নিয়ে যাচ্ছে, কে আমাকে টেনে নিয়ে যাচ্ছে গো, জলের তলে টেনে নিয়ে যাচ্ছে। আমার ভয় করছে। শুনছো? তুমি দাঁড়িয়ে আছো কেন? এই আমার কথা শুনতে পাচ্ছ না? কি হলো? হচ্ছে তো অনেক কিছু, কিন্তু লকাই যত বড়ই শয়তান হোক, চোখের সামনে এমন হতে দেখলে কার না বুক কাঁপে। ডুবে যাচ্ছে চন্দনা ঠিক, কিন্তু তার আগে উলঙ্গিনী হচ্ছে সে। আহা, লাল রঙিন ডুরে শাড়িটা গা থেকে খুলে নিচ্ছে দুটো হাত। কষ্ট হচ্ছে নাকি লকাইয়ের? না না, কষ্ট কিসে? এখন তো তার সুখের সময়। হাতুড়ি ধরতে হবে না, করাত চালাতে হবে না, কিন্তু দাম আসছে না কেন? আচ্ছা, পুকুরের জলটা গরম হয়েছে তো? লকাই পায়ের আঙুল ডোবাতে গিয়েও ডোবালো না। কি দরকার? সবই যখন মিলে যাচ্ছে, তখন সোনাটাও আসবে ঠিক। এখন একটু সবুর ধরে বসা যাক। লকাই এবার পুকুর পাড়ে পা ছড়িয়ে বসল, সেই বস্তাটায় হেলান দিয়ে। কত কি আছে এর মধ্যে, কিন্তু এগুলো নিয়ে এখন সে কি করবে? থাক, পচে তো আর যাবে না। বউ তো আবারও আসবে ঘরে, তখন নতুন বউ পড়বে। শাড়ি, চুড়ি, স্নো পাউডার, বউয়েরা এসব পেলে স্বামীদের বসেই থাকে। এটা ভেবে একটা বিজাতীয় হাসি খেলে গেল লকাইয়ের ঠোঁটে। ঠিক তখনই ছলাৎ করে জল চলকে পাড়ে এলো। কই কই, কি এসেছে দেখি দেখি। জলের ভিতরে হাত দিয়ে তুলে আনলো জিনিসটা। ও বাবা, চোখ হারিয়ে গেল লকাইয়ের। এই তো দাদু, যেমন বলেছিল তেমন পানা হার। বাহ বাহ, ভালোই হয়েছে। দাদুর জিনিস নাতি পেল, এমনই তো হয় বড় বড় ঘরে। সোনার সীতাহারের গায়ে লেগে থাকা জল লকাই নিজের ফতুয়ার খুঁট দিয়ে মুছতে লাগলো। ততক্ষণে কালো জলের শরীর স্থির হয়ে গেছে। মেলা থেকে কিনে আনা জিনিসপত্র বোঝাই বস্তাটা পিঠে ফেলে বউয়ের বদলে পাওয়া সোনার সীতাহারটা এক হাতের মুঠোয় ধরে বুকের কাছে নিয়ে গুনগুনিয়ে গান গাইতে গাইতে ঘরের দিকে পা চালালো লকাই। এরপর কেটে গেছে দিন সাথে। তাকেও কয়েকজন শুধিয়েছে বউয়ের খবর। মেলায় যেতে দেখেছিল অনেকে। তারপর থেকে আর চন্দনাকে দেখছে না কেউ। প্রশ্ন তো করবেই। আরে বাপের বাড়ি গেছে, ওই তার বড় ভাই এসে তাকে নিয়ে গেল। বাপের খুব অসুখ। হাসি মুখে বলেছে সে।